আচ্ছা, পিরিয়ডিক টেবিলটা পড়াচ্ছিলাম। পিরিয়ডিক টেবিলে আরেকটা টপিক যেটা আজকে শুরু করছি, কিছু কিছু এলিমেন্ট আছে যাদের অ্যাটমিক নাম্বার মোর দ্যান 100 হয়, জেড ইকুয়ালস টু গ্রেটার দ্যান জেড গ্রেটার দ্যান 100 হয়, তাদের ইউপ্যাক নমেনক্লেচার করা হয়েছিল। কেন ইউপ্যাক নমেনক্লেচার? 1977 খ্রিস্টাব্দে 1977 তখন কিন্তু এত এলিমেন্ট ডিসকভার হয়নি, মানে 100-র বেশি যে এলিমেন্টগুলো আজকে ডিসকভার হয়ে গেছে সেগুলো তখন ডিসকভার হয়নি। যেমন 101, 101 এই অ্যাটমিক নাম্বার এলিমেন্টটার নাম হচ্ছে মেন্ডেলিভিয়াম। মেন্ডেলিভিয়াম এমডি দিয়ে চিহ্নিত করা হয়, সাইন এমডি। এটা কিন্তু 1977 এই সময় কিন্তু ডিসকভার হয়নি। তখন ডিসকভার হয়নি বলে 100 থেকে বেশি যে অ্যাটমিক নাম্বারগুলো আছে তাদের জন্য ইউপ্যাক একটা নমেনক্লেচারের নিয়ম শিখিয়েছিল। ইনঅর্গানিক এলিমেন্ট নমেনক্লেচারের নিয়ম শিখিয়েছিল। সেই নিয়মটা আজকে আমি ডিসকাস করব। যেমন যদি 101 অ্যাটমিক নাম্বার থাকে তাহলে তার ইউপ্যাক নাম কি হবে? যদি 102 অ্যাটমিক নাম্বার থাকে তাহলে তার ইউপ্যাক নাম কি হবে? 103 অ্যাটমিক নাম্বার যদি হয় তার ইউপ্যাক নাম কি হবে? 104। এরকম ভাবে অ্যাটমিক নাম্বারদের অ্যাটমিক নাম্বারে ইউপ্যাক নমেনক্লেচারটা করব। কারণ না তখন তো ডিসকভার হয়নি, তাহলে এখানে একজন ডিসকভার করবে যে 102 এলিমেন্ট, সেটাকে ডিসকভার করার জন্য এক্সপেরিমেন্ট করছে, সে অনেক পরীক্ষা নিরীক্ষা করছে। তাহলে তাকে যে প্রজেক্টটা দেওয়া হয়েছে সেটা 102 অ্যাটমিক নাম্বারের এলিমেন্টের ডিসকভারি, এই প্রজেক্টটা তাকে দেওয়া হয়েছে। তখন ডিসকভার হয়নি বলে ইউপ্যাক কি করলো, একটা ইউপ্যাক নাম তার রাখলো। সেই নিয়মটা আমি আলোচনা করছি। যেমন 0 যদি থাকে তাকে লেখা হয় নীল, 1 যদি থাকে তাকে লেখা হয় আন, 2 থাকলে বাই, 3 থাকলে ট্রাই, 4 থাকলে কোয়াড। এটা অর্গানিকে থাকলে কি হতো? টেট্রা হতো, কিন্তু এটা ইনঅর্গানিকের নাম হচ্ছে কোয়াড, কিউইউএডি। তারপর পেন্ট, হেক্স, 7 থাকলে সেপ্ট, কিন্তু অর্গানিক থাকলে এটা হচ্ছে হেপ্ট, কিন্তু এখানে সেপ্ট। 8 থাকলে অক্ট, আর 9 থাকলে এন, ইএনএন। একটু আলাদা আছে, যেগুলো লাল করে দিচ্ছি অর্গানিকের সাথে গুলিয়ে দেবে না। ইএনএন, সাথে হচ্ছে এসিপিটি, আর 4 হচ্ছে কিউইউএডি। ঠিক আছে, বাকিগুলো অর্গানিকের ক্ষেত্রে আলাদা নিয়ম আছে, অর্গানিক নমেনক্লেচার যখন শেখাবো তখন বলবো। তাহলে এখানে আমি 101 ইউপ্যাক নমেনক্লেচার করছি। তাহলে প্রথমে আছে 1, তাহলে লিখলাম ইউএন, প্রথমটা ক্যাপিটাল লিখবে, তারপর স্মল ইউএন, প্লাস দিয়ে লিখছি 0 আছে, মানে কি হবে? NIL, নীল। প্লাস দিয়ে আবার 1 আছে, তাহলে আবার হবে ইউএন, স্মল ইউএন। আচ্ছা, আরেকটা নিয়ম কি আছে, যে সবের শেষে একটা আম যোগ করব, IUM। আর গ্রীষ্মকাল আম তো এখন পাওয়া যাচ্ছে, তাহলে আমি জানি মেটালগুলোর নামের শেষে কি হয়? আম হয়, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। তো একটা আম যোগ করব, অ্যাড করব, তাহলে কি নাম হয়ে যাবে ইউপ্যাক নমেনক্লেচারটা? যদি আমি প্লাসগুলোকে সরিয়ে দিই তাহলে হয়ে যাবে আন নীল আনিয়াম। বুঝতে পারলাম ব্যাপারটা কি হয়? নামটা হচ্ছে আন নীল আনিয়াম। তাহলে সবাই করো দেখি 102, তাহলে আন, প্লাস দিয়ে লিখলাম বাই, প্লাস দিয়ে লিখলাম, সরি বাই লিখছি, প্রথমে নীল হবে, নীল, প্লাস দিয়ে বাই, তারপর হচ্ছে IUM। এবার দেখো এখানে একটা নিয়ম আছে, যদি দুটো আই পর পর থাকে একটা আই লিখবো, তাহলে কি নামটা হয়ে যাবে? আন নীল বায়াম। আচ্ছা, ফর্মুলা যখন লিখবো তখন ফর্মুলা হচ্ছে প্রথম যেগুলো আছে ক্যাপিটাল ইউ, স্মল এন, স্মল ইউ। তাহলে না, ফর্মুলা হবে UNU। কেউ বুঝতে না পারলে আমাকে বলবে। তাহলে এর ফর্মুলা কি হবে? UNB।
সবাই 103 করো, আমি এটা করবো না। 103 ইউপ্যাক নমেনক্লেচার। ইউপ্যাক নমেনক্লেচার 103 বলো দেখি কেউ 103 কি হবে? আন, নীল, তারপর ট্রাইয়াম, TRIUM। আর ফর্মুলা কি হবে? UNT। ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে আমি 104ও করে নেব। তাহলে এইখানে তোমার 118 পর্যন্ত করবে বাড়িতে। 118, 101 থেকে 118। এখন অনেকগুলো এলিমেন্ট ডিসকভার হয়ে গেছে, যেমন তোমার 2 বছর আগেই মনে হয়, মোটামুটি 2 বছর আগেই ডিসকভার হয়েছে, 2-3 বছর আগেই ডিসকভার হয়েছে। 113 ডিসকভার হয়ে গেছে, 115 ডিসকভার হয়ে গেছে, 117 আর 118 ডিসকভার হয়েছে। একদম কিছুদিন আগে, মানে কিছু বছর আগেই ডিসকভার হয়েছে এই 113। 113 নাম হচ্ছে নিহোনিয়াম। নিহোনিয়াম, NH দিয়ে ডিনোট করা হয়, নিহোনিয়াম। 115 যেটা ডিসকভার হয়েছে সেটা হচ্ছে মস্কোভিয়াম, MC। 117 হচ্ছে টেননিশন, TS। আর 118 যেটাকে বলা হয় অর্গানেশন বা OG, এগুলো ডিসকভার হয়েছে। এগুলো এখন তাও ইউপ্যাক নমেনক্লেচার যদি লিখতে বলে তাহলে সবাই লিখে দেখাও দেখি। 115 লিখে দেখাও। ইউপ্যাক নমেনক্লেচার আর 115। হ্যাঁ বলো দেখি। আনআনপেন্টিয়াম, আনআনপেন্টিয়াম। ঠিক আছে, ফর্মুলা হচ্ছে UUP। সবাই বুঝতে পেরেছি? আলিশা এটা বলো দেখি। 118, 118 বলো। হ্যাঁ, আরে টান প্লাস দেওয়ার দরকার নেই, এখন তো শিখে গেছি। প্লাস দেবো কেন? প্লাস যখন বোঝাবার জন্য বলেছি। অক্টিয়াম, OCTIUM। ফর্মুলা কি হবে? UUC। ভেরি গুড। UEC না UUO? UUO, হ্যাঁ ও হবে, UUO। হ্যাঁ, অক্টিয়াম। তাহলে এরকম ভাবে নমেনক্লেচার গুলো করবে, সবাই পারবে। কেউ যদি বুঝতে না পারো আমাকে জিজ্ঞাসা করো না, নেক্সট টপিকে যাবো। আমি আলোচনা করছি না, এটা যেহেতু বোঝা গেছে, এটা আমি আলোচনা করছি না। নেক্সট আমরা টপিকে যাবো। আর আজকে ওইখান থেকে মেন পড়ানো শুরু হবে। সেটা হচ্ছে, আমি বলেছিলাম যে পিরিয়ডিক টেবিলের দুটো পার্ট। একটা পার্টে পিরিয়ডিক টেবিল আছে, মানে পর্যায় সারণীর ডিসকভারি, এগুলো নিয়ে আলোচনা আছে মডার্ন পিরিয়ডিক টেবিল পর্যন্ত। মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল, মডার্ন পিরিয়ডিক টেবিল, আরো অনেক ল আছে, ডোবারিনারের ল, এগুলো পড়েছো। অক্টেট রুল, এগুলো সব পড়ে নিচ্ছ, অক্টিভ রুল। এবার কি পড়াবো? আজকে যে টপিকটা আছে সেটা হচ্ছে যে প্রপার্টি, যেটাকে বলা হয় পিরিয়ডিক প্রপার্টি। ঠিক আছে, বাংলায় বলা হয় পর্যায়গত ধর্ম। পর্যায়গত ধর্ম, ইংলিশে বলা হয় পিরিয়ডিক প্রপার্টি। আর একটা ওয়ার্ড আছে যাকে বলা হয় পর্যায় বৃত্ততা। ক্লাস 9 না 10 ছিল চ্যাপ্টারটা। আমি বলেছিলাম, কিছু কোশ্চেনও বলে দিয়েছিলাম মাধ্যমিক লেভেলে। হ্যাঁ, ইংলিশে বলা হয় পিরিয়ডিসিটি। পিরিয়ডিসিটি একটু বলি। হ্যাঁ, তোমাদের পিরিয়ডিক প্রপার্টি বা পিরিয়ডিসিটি,
পর্যায়গত ধর্ম আর পর্যায়বৃত্ততা ব্যাপারটা কি। তোমাদের মাধ্যমিক লেভেলে আমাদের 11-এও আছে একটা পিরিয়ডিক ল ছিল, মনে আছে পিরিয়ডিক লটা? পিরিয়ডিক ল পর্যায়ে গত সূত্র যেটা ছিল পর্যায়, হ্যাঁ পিরিয়ডিক লটা কে বলো দেখি একটু। পিরিয়ডিক ল বিভিন্ন মৌলের একজন বলো, আমি কি বলছি একজন বলো, সবাইকে বলার দরকার নেই। পরমাণু ক্রমাঙ্কের সঙ্গে পরিবর্তিত যদি হয় তাহলে সেটা মডার্ন পিরিয়ডিক ল, ঠিক আছে, ওটা বলাই ঠিক আছে, মডার্ন পিরিয়ডিক ল। মডার্ন পিরিয়ডিক ল সেটাই বলছে, আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি শুনে নাও, যে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টি সেগুলো পর্যায়গত ধর্ম, মানে কি তোমার যদি নির্দিষ্ট পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী সাজাও তাহলে যে মৌলগুলোর ধর্মের মিল আছে সেগুলো আবার কি হবে, পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হবে, একই গ্রুপে এসে জমা হবে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, মানে লিথিয়াম আমি শুরু করলাম, লিথিয়াম থেকে আমি যখন সাজাতে শুরু করব, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, আবার যখন আমি সোডিয়ামে আসব তখন সেই সেম গ্রুপে এসে পৌঁছে যাবে। অর্থাৎ আমি যদি সেগুলোকে পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী সাজাই তাহলে যে ধর্মগুলোর মিল আছে সেই এলিমেন্টগুলো একই গ্রুপে এসে জমা হবে, তাই না? এটা সহজভাবে বোঝালাম আর কি, মানে ডেফিনেশনটা দিলাম না। যে পিরিয়ডিক লটা কি, যে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ আর দ্য, বলো হ্যাঁ পর্যায়ক্রমে পুনরাবৃত্তি, এটা ঠিক আছে একদম। তাহলে এবার আমি যে প্রপার্টিগুলো কথা বলছি, যে প্রপার্টিগুলোর পিরিয়ডিসিটি হয়, পর্যায়বৃত্ততা বা পিরিয়ডিসিটিটা মানেটা কি শুনে নাও আগে। পর্যায়বৃত্ততা বা পিরিয়ডিসিটির মানে হচ্ছে যে ধর্মগুলোর পুনরাবৃত্তি হয়, রিপিটেশন হয়, প্রপার্টিগুলোর রিপিটেশন হয়। অর্থাৎ আমি এখান থেকে যদি শুরু করি, যেমন আমি একটা প্রপার্টি বলছি যে ইলেকট্রোনেগেটিভিটি, এটা জানি, এটা একটা প্রপার্টি, পিরিয়ডিক প্রপার্টি, আমি ডিসকাস করবো একটু পরে। তাহলে পিরিয়ডিক প্রপার্টি কি, যে তুমি যদি এরকম ভাবে অ্যাটমগুলোকে সাজাতে শুরু করো তাহলে ইলেকট্রোনেগেটিভিটি হয় এইদিকে বাড়বে না হলে কমবে, মানে যদি বাড়তে থাকে তাহলে এর থেকে বেশি হবে, আবার বাড়বে, এরকম বাড়তে এখান পর্যন্ত গিয়ে আবার কি রিপিট হবে, আবার ধরে নাও বাড়বে, আবার কমতে যাবে, এরকম করে হবে ব্যাপারটা। যদি কোনো ধর্মের এইভাবে পুনরাবৃত্তি হয়, একটা নির্দিষ্ট পর্যায়ের অন্তরে পুনরাবৃত্তি হয়, প্রথম পিরিয়ডের পর দ্বিতীয় পিরিয়ডে আবার তৃতীয় পিরিয়ডে যদি এই প্রপার্টির রিপিটেশন হয় তাহলে সেই ধর্মগুলোকে বলবো পর্যায়গত ধর্ম, আর এই ঘটনাটাকে বলবো পিরিয়ডিসিটি অফ প্রপার্টিজ। সেটা আমি ডিসকাস করবো একটু পরেই আবার ভালো করে। তাহলে পিরিয়ডিক প্রপার্টি কাকে বলা হয়, যে প্রপার্টিগুলো একটা পিরিয়ডের পর রিপিটেশন হয়, কোনো ইনক্রিজিং অর্ডার বা ডিক্রিজিং অর্ডারে যদি আমি সাজাই তাহলে রিপিটেশন হবে, সেগুলো আবার একই রকম ভাবে বাড়বে নাহলে কমবে, এগুলোকে বলা হয় পর্যায়বৃত্ততা। আর যে প্রপার্টিগুলো এরকম দেখা যায় তাদেরকে বলা হয় পিরিয়ডিক প্রপার্টি, মানে ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে পিরিয়ডিক প্রপার্টি। লেফট টু রাইট যদি আমি যাই তাহলে ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করে, লেফট টু রাইট, একটা পিরিয়ডে লেফট টু রাইট যদি যাই ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করতে ম্যাক্সিমামে যায়, আবার মিনিমাম থেকে শুরু হয়, আবার ম্যাক্সিমামে যায়, আবার মিনিমাম থেকে শুরু হয়, এরকম ব্যাপার আছে। এগুলো বলা হয় পিরিয়ডিক প্রপার্টি। এবার আমার কোশ্চেন হচ্ছে
যে সেম গ্রুপে যে এলিমেন্টগুলো থাকে সেই এলিমেন্টের পিরিয়ডিক প্রপার্টি কিরকম হবে, সেম হবে না ডিফারেন্ট হবে? একই গ্রুপে যে মৌলগুলো থাকে তাদের পিরিয়ডিক প্রপার্টি সেম হয়, একই হয়। যেমন আমি যদি বলি লিথিয়াম আর সোডিয়ামের পিরিয়ডিক প্রপার্টি সেম হবে, আর পটাশিয়ামের পিরিয়ডিক প্রপার্টি সেম হবে, মানে ইলেকট্রোনেগেটিভিটি আমি যদি বলি লিথিয়াম আর সোডিয়াম আর পটাশিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি একটা সিমিলারিটি থাকবে, মিল থাকবে। বুঝতে পারছি ব্যাপারটা? একটা মিল থাকবে, একই রকম হবে না, কম থাকলে একটু কম কম থাকবে বা বেশি থাকলে একটু বেশি বেশি থাকবে। এবার আমি বলিনি যে লিথিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি আর সোডিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি সেম বা পটাশিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি সেম, এখানে সেমটা বলতে আর সিমিলার বলবো, পিরিয়ডিক প্রপার্টি সিমিলারিটি থাকবে। সেম বলতে এখানে প্রায় একই রকম সিমিলারিটি থাকবে, মানে এটা যদি ইলেকট্রোনেগেটিভিটি লো হয় তাহলে সোডিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি লো, পটাশিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি লো। যদি ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি হাই হয় তাহলে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি হাই, আয়োডিনের ইলেকট্রোনেগেটিভিটি হাই। কার সাথে কম্পেয়ার করলে? পটাশিয়ামের সাথে, সোডিয়ামের সাথে, লিথিয়ামের সাথে। ফ্লুরিনের, ক্লোরিনের, আয়োডিনের যদি ইলেকট্রোনেগেটিভিটি আমি কম্পেয়ার করি তাহলে এইটা লো হয়, এগুলো লো হয়, এগুলো হাই হয়। বুঝলাম ব্যাপারটা? যে পিরিয়ডিক সেম গ্রুপে যারা থাকে তাদের পিরিয়ডিক প্রপার্টির সিমিলারিটি দেখা যায়, প্রপার্টির সিমিলারিটি দেখা যায়। যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এগুলো হচ্ছে ইলেকট্রো পজিটিভ, এদের ইলেকট্রোনেগেটিভিটি লো, কম হয়। আর ফ্লুরিন, ক্লোরিন, আয়োডিন, ব্রোমিন, আয়োডিন এদের পিরিয়ডিক ইলেকট্রোনেগেটিভিটি হাই, এরা মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। কার কম্পেয়ারে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের থেকে এগুলো বেশি, মোর ইলেকট্রোনেগেটিভ, মানে এগুলো ইলেকট্রোনেগেটিভিটি একটু বেশি, এগুলো ইলেকট্রোনেগেটিভিটি কম। তাহলে যদি সেম গ্রুপে এলিমেন্টগুলো থাকে তাহলে তাদের প্রপার্টিগুলো, কেমিক্যাল প্রপার্টিগুলো বা ফিজিক্যাল প্রপার্টিগুলো সিমিলারিটি দেখা যায়, মিল দেখা যায়। একই না বলে আমরা মিল বলবো, হ্যাঁ মিল দেখা যায়। এর কোশ্চেন হচ্ছে যে কেন মিল দেখা যায়, কেন এদের প্রপার্টি সিমিলারিটি দেখা যায়? আমার কোশ্চেন হচ্ছে যে যারা সেম গ্রুপে থাকে তাদের কেমিক্যাল প্রপার্টির সিমিলারিটি কেন দেখা যায়, ওয়াই? এদের ব্যালেন্স সেলে ইলেকট্রন নাম্বার সেম থাকে। ফামিদা একদম ঠিক বলেছে যে এই যে এলিমেন্ট গুলো আছে তাদের কেমিক্যাল প্রপার্টি অ্যাকচুয়ালি ডিপেন্ড করে ইলেকট্রনের উপরে, বা খুব ভালো করে যদি বলি তাহলে সেটাকে বলা হয় যোজ্যতা কক্ষের ইলেকট্রন, যাকে ইংলিশে বলা হয় ব্যালেন্স সেল ইলেকট্রন। ব্যালেন্স সেল ইলেকট্রন। এবার আমি যদি লিথিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন তোমাকে জিজ্ঞাসা করি তাহলে কি লিখবে? 1s2 2s1। সোডিয়ামের ইলেকট্রন কনফিগারেশন লিখতে দিলে কি লিখবে? 1s2 2s2 2p6 3s1। পটাশিয়ামে লিখতে দিলে তুমি কি লিখবে? আর্গন 4s1। তাহলে দেখো যে ব্যালেন্স ইলেকট্রন এটা হচ্ছে শেষ কক্ষ, সবারই শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে বলতে পারি? জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন ইজ 1s1 ns1 সরি, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি হচ্ছে? ns1। তাহলে লিথিয়ামেরও শেষ কক্ষে একটা ইলেকট্রন s অরবিটালে আছে, সোডিয়ামেরও একটা ইলেকট্রন s অরবিটালে আছে, পটাশিয়ামেরও তাই। এখন আমি যদি ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন বলি তাহলে ফ্লুরিনের ইলেকট্রনিক কনফিগারেশন বলো একজন? ওয়ান এস টু, 2s2, 2p5, তাহলে 2p5 আছে। তার মানে ভ্যালেন্স ইলেকট্রনিক কনফিগারেশন কি? ns2 np5। দেখো বুঝতে না পারলে বলবে ns2 np5।
তাহলে ক্লোরিনের ক্ষেত্রে কি হবে? ক্লোরিনের ক্ষেত্রে হবে 3s2 3p5। ব্রোমিনের ক্ষেত্রে কি হবে? এটা আর্গন, সরি নিয়ন, ঠিক আছে। এটা হচ্ছে 4s2 4p5। এরকম ভাবে যাবে আয়োডিনে। তাহলে দেখো এদের শেষ কক্ষের ইলেকট্রনিক কনফিগারেশন NH2np5। তাহলে কেমিক্যাল রিয়াকশনে কারা পার্টিসিপেট করে? ভ্যালেন্স ইলেকট্রনরা পার্টিসিপেট করে। একটা রিয়াকশনে শেষ কক্ষের ইলেকট্রনগুলো অংশগ্রহণ করে, এটা তো আমরা সবাই জানি। তাহলে যেহেতু শেষ কক্ষের ইলেকট্রনগুলো কেমিক্যাল প্রপার্টির জন্য দায়ী, রেসপন্সিবল, তাহলে সেম গ্রুপের এলিমেন্টের ভ্যালেন্সের ইলেকট্রনিক কনফিগারেশন সেম। তাহলে এদের কেমিক্যাল প্রপার্টি কি হবে বলো? সেম হবে বা নিয়ার অ্যাবাউট সেম হবে, সেম টাইপের হবে, সিমিলারিটি দেখা যাবে। সেম বলাটা ঠিক হবে না, সিমিলারিটি দেখা যাবে। কারণ দেখো ইলেকট্রনিক কনফিগারেশনের সিমিলারিটি আছে, ইলেকট্রনিক কনফিগারেশন সেম তো নয়। যেমন এর ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s1, তাহলে এটা তো 1s2 2s1 নয়, এটা 1s2 2s2 2p6 3s1। তাহলে সিমিলারিটি আছে কিন্তু সেম নয়। তাই সিমিলারিটি থাকার জন্য ভ্যালেন্সের ইলেকট্রনিক কনফিগারেশনে তাহলে কেমিক্যাল প্রপার্টিজের সিমিলারিটি দেখা যাবে। আমি বারবার সেম বলে দিচ্ছি, হ্যাঁ। তাহলে এই প্রপার্টিগুলোকে বলা হয় পিরিয়ডিক প্রপার্টি, আর এই যে রিপিটেশন হবে এগুলোকে বলা হয় পিরিয়ডিসিটি। যেমন আমি বলছি ইলেকট্রনিক কনফিগারেশনের উপর ডাইরেক্টলি কিছু প্রপার্টি ডিপেন্ড করে আর কিছু প্রপার্টি ইনডাইরেক্টলি ডিপেন্ড করে। বাংলায় যাকে বলে প্রত্যক্ষভাবে নির্ভরশীল, প্রত্যক্ষভাবে নির্ভরশীল। কিছু ধর্ম আছে ডাইরেক্ট ডিপেন্ড করে ইলেকট্রনিক কনফিগারেশনের উপর। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে রেডিয়াস বা অ্যাটমিক রেডিয়াস, আর দিয়ে লিখলাম অ্যাটমিক রেডিয়াস বা আয়নিক রেডিয়াস, পারমাণবিক ব্যাসার্ধ যাকে বলা হয় বাংলায়। আচ্ছা, আয়োনাইজেশন এনার্জি, ইংলিশে লেখা হয় আয়োনাইজেশন এনার্জি, শর্ট ফর্মে লেখা হয় আইই, বাংলায় বলা হয় আয়নায়ন শক্তি। আরো অনেক নাম আছে, পরে ডিসকাস করব। আয়নায়ন শক্তি, এটা মাধ্যমিক লেভেলে ছিল। আর একটা আছে ইলেকট্রন অ্যাফিনিটি, ইএ, ইলেকট্রন অ্যাফিনিটি, যাকে বাংলায় বলা হয় ইলেকট্রন আসক্তি। এরপরে আছে ইলেকট্রোনেগেটিভিটি, যাকে বাংলায় বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। এগুলো পড়েছি আমরা, হ্যাঁ। তারপরে আছে ভ্যালেন্সি, যোজ্যতা, হ্যাঁ। তারপরে আছে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, যাকে জেড স্টার দিয়ে লেখা হয় ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। বাংলায় বলা হয় কার্যকরী নিউক্লিয় আধান, কার্যকরী নিউক্লিয় আধান। এগুলো ডাইরেক্টলি ডিপেন্ড করে, আর কিছু ইনডাইরেক্টলি ডিপেন্ড করে, অপ্রত্যক্ষ। কার উপর নির্ভর করে গো বলো? প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে, পরোক্ষভাবে বলতে পারি, পরোক্ষভাবে ইলেকট্রনিক কনফিগারেশনের উপর ডিপেন্ড করে, হ্যাঁ। সেগুলো কি প্রপার্টি? ইনডাইরেক্টলি যেগুলো ডিপেন্ড করে, যেমন বয়লিং পয়েন্ট, স্ফুটনাঙ্ক, মেল্টিং পয়েন্ট, গলনাঙ্ক, এন ঘনত্ব, ডেন্সিটি, পারমাণবিক আয়তন, ভলিউম, অ্যাটমিক ভলিউম, এগুলো হচ্ছে ইনডাইরেক্টলি প্রপার্টি। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে এই প্রপার্টি গুলোকে বলা হয় পিরিয়ডিক প্রপার্টি, যেগুলো কিছু ডাইরেক্টলি ডিপেন্ড করে ইলেকট্রনিক কনফিগারেশনের উপর, কিছু ইনডাইরেক্টলি ডিপেন্ড করে। এই প্রপার্টি গুলো আমাদের পিরিয়ডিক টেবিলের নেক্সট টপিক, এইগুলো নিয়ে ডিসকাস করব আমরা এই পার্টে। আর আগের পার্টটা তো বলে দিয়েছি, এটা পরে পড়াবো আমরা, যখন মেন লকডাউন খুলে যাবে বা টিউশন ব্যাচ শুরু করে দেবো তখন। এটা বলছি রেডিয়াস, অ্যাটমিক রেডিয়াস
বা আয়নিক রেডিয়াস। প্রথমে আমি একটা ডিসকাস করছি, এখানে বললাম না, তাকে বলা হয় আবরণী প্রভাব। আবরণী প্রভাব ইংলিশটাই আমরা বলবো স্ক্রিনিং ইফেক্ট বলা হয়, স্ক্রিনিং ইফেক্ট বা শিল্ডিং ইফেক্ট, এটাই পড়াবো এখন। কি বললাম? স্ক্রিনিং ইফেক্ট আর শিল্ডিং ইফেক্ট, এগুলো কিন্তু মাধ্যমিক লেভেলে পড়ানো ছিল না, আশা করি ইংলিশ মিডিয়ামে ছিল না। এটা ছিল নাকি স্ক্রিনিং ইফেক্ট? স্ক্রিনিং ইফেক্ট একদম নতুন টপিক আমাদের, খুব ইন্টারেস্টিং একটা টপিক, স্ক্রিনিং ইফেক্ট। আর কি বললাম? শিল্ডিং ইফেক্ট। শিল্ড মানে জানি তো কাকে বলে? শিল্ড বাংলায় কি বলে গো শিল্ডকে? কিছু বলে বাংলায় শিল্ডকে? ঢাল বলে না? ঢাল শুনেছি, ঢাল কাকে বলে জানি? হ্যাঁ, ঢাল বা শিল্ড বলা হয় এগুলোকে, যেগুলো মানে যুদ্ধক্ষেত্রে আমরা প্রোটেক্ট করার জন্য ব্যবহার করি না, প্রোটেক্ট করি, দরওয়াল চালালে সেটা দিয়ে আটকাই। আর স্ক্রিন মানে তো জানি কাকে বলে, স্ক্রিন পর্দা, পর্দা বলা হয়, তাই তো? বাংলায় কিন্তু পর্দা প্রভাব বলবে না, স্ক্রিনিং ইফেক্টই বলবে। বাংলায় আবরণী বলছি, আবরণী প্রভাব, আবরণী প্রভাব, আবরণ বলছি। ভালো করে শোনো, এই জায়গাটা শোনো মন দিয়ে। হ্যাঁ, এটা জানো নিউক্লিয়াস, নিউক্লিয়াসে কি চার্জ থাকে? পজিটিভ চার্জ থাকে। আর জানো নিউক্লিয়াসকে সেন্টারে রেখে বিভিন্ন অরবাইটাল আছে, কক্ষ আছে, অরবাইটাল না বলে কক্ষ বলছি, প্রথম কক্ষ, দ্বিতীয় কক্ষ, তৃতীয় কক্ষ। আর এই কক্ষগুলোর ভেতরেই আছে কি উপকক্ষ আর কক্ষক, ভিতরেই আছে, এগুলো সেল। তাহলে এটা জানো লাস্ট সেল, লাস্ট সেলটাকে কি বলে জানি? শেষ কক্ষটাকে কি বলে বলো? এটা বলা হয় যোজ্যতা কক্ষ বলে, যোজ্যতা কক্ষ, ইংলিশে বলা হয় ব্যালেন্স সেল, ব্যালেন্স সেল, তাই বলে তো? ব্যালেন্স সেল বলে, লাস্ট সেলটাকে ব্যালেন্স সেল বলে। আর ভেতরের সেলগুলোকে একসাথে কি বলে? ভেতরের সেলগুলোকে, ভেতরে আরো সেল আছে অনেকগুলো, ভেতরের সেলগুলোকে একসাথে কি বলে জানো? বাংলায় বলা হয় অন্তর্বর্তী, অন্তর্বর্তী কক্ষ, ইংলিশে বলা ইন্টারভেনিং সেল, ইন্টারভেনিং সেল। আচ্ছা, লাস্ট সেলে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনটাকে তাহলে কি বলবো? যোজ্যতা কক্ষের ইলেকট্রন, ইলেকট্রন, যোজ্যতা কক্ষের ইলেকট্রন, ইংলিশে কি বলবো? ব্যালেন্স ইলেকট্রন। আর তাহলে এই অন্তর্বর্তী ইন্টারভেনিং সেলে যে ইলেকট্রন থাকে তাকে কি বলবো? ইন্টারভেনিং ইলেকট্রন, অন্তর্বর্তী ইলেকট্রন, ইন্টারভেনিং ইলেকট্রন। এবার আমি যদি তোমাকে কোশ্চেন করি, এই যে নিউক্লিয়াসের থেকে লাস্ট ইলেকট্রন যে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনটা এই নিউক্লিয়াসের যে পজিটিভ চার্জটা আছে, সেই পজিটিভ চার্জটা পুরোপুরি ফিল করবে কি? পুরোপুরি সেই অ্যাট্রাকশনটাকে ফিল করবে, না ভেতরে যে সেলগুলো থাকে সেগুলো কি করবে? গার্ড করে দেবে। এই যে নিউক্লিয়াসের পজিটিভ চার্জ আর ইলেকট্রনের নেগেটিভ চার্জ, এখানে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, যাকে বলা হয় কুলম্বীয় আকর্ষণ বল, সেই কুলম্বীয় আকর্ষণ বলকে ভেতরের যে সেলগুলো আছে আর সেলে যে ইলেকট্রনগুলো আছে তারা স্ক্রিন করে দেবে, স্ক্রিন করে দেবে, পর্দার মতো কাজ করবে বা ঢালের মতো কাজ করবে, আকর্ষণটাকে কমিয়ে দেবে, আকর্ষণ বলকে কমিয়ে দেবে। এই ঘটনাটাকে বা এই প্রভাবটাকে বলা হয় স্ক্রিনিং ইফেক্ট বা আবরণী প্রভাব।
অর্থাৎ কি, যদি এক লাইনে বলি কি বলবো, নিউক্লিয়াসের যে পজিটিভ চার্জ, সেই পজিটিভ চার্জের যে অ্যাট্রাকশনটা আছে লাস্ট সেলকে অ্যাট্রাক্ট করবে, সেই অ্যাট্রাকশনটাকে ডিক্রিজ করে দেবে, কমিয়ে দেবে ভেতরের যে কক্ষগুলো থাকে সেই কক্ষের ইলেকট্রনগুলো, তাই না? এই যে ডিক্রিজ হয়ে যাচ্ছে, আকর্ষণটাকে হ্রাস করে দিচ্ছে, সেই প্রভাবকে বলবো আমরা স্ক্রিনিং প্রভাব বা স্ক্রিনিং ইফেক্ট। বুঝতে পারলাম? আচ্ছা, প্রত্যেকটা অরবাইটালের এক একটা পাওয়ার আছে, স্ক্রিনিং পাওয়ার আছে, আবরণী ক্ষমতা আছে। তাহলে এই আবরণী ক্ষমতা বা স্ক্রিনিং পাওয়ার, আবরণী ক্ষমতা বা স্ক্রিনিং পাওয়ারের একটা অর্ডার আছে, সেটা এক্সপেরিমেন্টাল একটা অর্ডার। সবচেয়ে বেশি স্ক্রিনিং পাওয়ার কে, কার? এস অরবাইটাল, তারপরে কার? পি অরবাইটাল, তারপরে ডি অরবাইটাল, আর সব থেকে কম হচ্ছে এফ অরবাইটাল। কি বললাম? এইদিকে স্ক্রিনিং ইফেক্ট ডিক্রিজ করে, কমে যায়, হ্রাস পায়, হ্রাস পায়, ডিক্রিজ করে। তাহলে সবচেয়ে বেশি কার স্ক্রিনিং পাওয়ার আছে? এস অরবাইটাল। তার মানে নিউক্লিয়াসের পজিটিভ চার্জকে সব থেকে বেশি কে গার্ড করে? এস। এবার এটা বোঝাবার জন্য তোমাদেরকে খুব ভালো করে একটা উদাহরণ দিচ্ছি। ইমাজিন করো, তুমি এখানে দাঁড়িয়ে আছো বা আমি এখানে দাঁড়িয়ে আছি, আর এখানে একটা পর্দা আছে, তোমাদের বাড়িতে পর্দা টাঙানো থাকে। সেই পর্দাটা যদি এস অরবাইটাল দিয়ে তৈরি হয়, সেই পর্দাটা হচ্ছে মোটা পর্দা, মোটা। আমি এইখান থেকে বা তুমি আমাকে দেখতে পারবে না, দেখতেই পারবে না। যদি তোমার সামনে একটা মোটা পর্দা দিয়ে দিই, তাহলে বাইরের লোকটাকে দেখতে পারবে তুমি? দেখতে পারবে না। যদি এস অরবাইটাল থাকে, তাহলে এস অরবাইটালের পাওয়ারটা, স্ক্রিন করার পাওয়ারটা অনেক বেশি। পি অরবাইটাল মানে পাতলা পর্দা। যদি পাতলা পর্দা থাকে, তাহলে তুমি দেখতে না পেলেও বুঝতে পারবে যে কেউ আছে একজন বাইরে, তাই না? পাতলা পর্দা থাকলে যে একজন আছে, বোঝা যাচ্ছে একজন আছে, কিন্তু দেখতে পাচ্ছি না। আচ্ছা, ডি অরবাইটাল মানে মশারি যদি খাটিয়ে দেয়, মশারি দেখেছি, মসকিউটো নেট, তাহলে ডি অরবিটাল হচ্ছে মসকিউটো নেটের মতো বা পাতলা পর্দা। তাহলে পাতলা পর্দা থাকলে আমরা কি দেখতে পারবো? ভালো দেখতে পারবো, অ্যাট্রাকশন তাহলে ভালো হবে। তাহলে ডি অরবিটাল যদি স্ক্রিন করে, তাহলে স্ক্রিনটা কিন্তু পুওর স্ক্রিনিং হবে, পুওর। আর এফ অরবিটালটা কিরকম? ফুটো ফুটো মশারি, মানে মশারিটা পচে গেছে, সেই মশারিটা বড় বড় হোল হয়ে গেছে। তাহলে বড় বড় যদি হোল হয়ে যায়, তাহলে আরো ভালো দেখা যাবে। তাহলে এক্সাম্পলটা বুঝতে পারছি। এস অরবিটালটা কিরকম পর্দা? মোটা পর্দা। যদি মোটা পর্দা থাকে, তাহলে নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটাকে পুরো গার্ড করে দেবে। পি অরবিটালটা পাতলা, ডি অরবিটালটা মশারির মতো, আর এফ অরবিটালটা ফুটো ফুটো মশারি। তাহলে আমি যদি তোমাকে কোশ্চেন করি, পজিটিভ চার্জের নিউক্লিয়াস, আর এখানে যদি এফ অরবিটাল থাকে, আর তারপরে যদি ইলেকট্রন থাকে, তাহলে সেই ইলেকট্রনটা কেমন অ্যাট্রাকশন ফিল করছে বলো দেখি? বেশি করছে না কম করছে? বেশি করছে। আলিশা ঠিক বলেছে, একদম বেশি করবে, কারণ এই তো স্ক্রিনিং পাওয়ারই নেই, তো মশারি, ফুটো ফুটো মশারি। তাহলে পুরোপুরি দেখতেই পাচ্ছি, আমি অ্যাট্রাকশনটা দেখতেই পাচ্ছি। আর যদি এস অরবিটাল অ্যাট্রাক্ট করে, স্ক্রিন করে দেয় এস অরবিটাল, তাহলে অ্যাট্রাকশনটা কমে যাবে। তাহলে স্ক্রিনিং পাওয়ারটা বোঝা গেছে আমাদের সবারই। তাহলে এটা হচ্ছে স্ক্রিনিং ইফেক্ট বা আবরণী প্রভাব। সেই আবরণীর প্রভাবের আমি অর্ডার দিয়ে দিয়েছি এখানে। আর একটা আছে, বই থেকে পড়বে একটু, সেটাকে বলা হয় ভেদন ক্ষমতা। ভেদন ক্ষমতা, আমি ছোট্ট করে বলবো, ভেদন ক্ষমতা। নেক্সট কি বললাম? ভেদন ক্ষমতা, ইংলিশে বলা হয় পেনিট্রেশন ইফেক্ট বা পেনিট্রেশন পাওয়ার। পেনিট্রেশন পাওয়ার বা পেনিট্রেশন ইফেক্ট বলা হয়। এটা একটু বলে দিই ছোট করে। এটা মানেটা কি? এটা নিউক্লিয়াস, আর এটা সেল, বিভিন্ন সেল আছে বা অরবিটাল। এটা এস, এটা পি, এটা ডি, এটা এফ, এরকম ভাবে থাকে না, আমি এরকম ভাবে লিখলাম। সব থেকে কাছে কে আছে নিউক্লিয়াসের? সবচেয়ে কাছে কোন অরবিটালটা থাকে?
নিশ্চয়ই এস অরবিটাল সব থেকে কাছে থাকে, তারপর পি অরবিটাল, তারপর ডি অরবিটাল, তারপর এফ অরবিটাল। নিউক্লিয়াসের যে যত কাছে থাকবে তার পেনিট্রেশন পাওয়ার তত বেশি। কি বললাম? নিউক্লিয়াসের যে যত বেশি কাছে থাকবে তার পেনিট্রেশন পাওয়ার বেশি। পেনিট্রেশন পাওয়ারটা না এই দিক থেকে তুমি যদি তাকাও তাহলে কে বেশি পেনিট্রেট করেছে, কে বেশি ভেতরে ঢুকেছে, ভেদ করেছে, কে সবচেয়ে বেশি? এস অরবিটাল, তারপর কে পি, তারপর ডি, তারপর এফ। তাহলে এই দিক থেকে যদি আমি তাকাই, বাইরের দিক থেকে যদি আমি তাকাই, তাহলে যে নিউক্লিয়াসের যত কাছে থাকে, যে অরবিটালটা নিউক্লিয়াসের যত বেশি কাছে থাকে তার পেনিট্রেশন পাওয়ার তত বেশি। তাহলে এস এর পেনিট্রেশন পাওয়ার সব থেকে বেশি, তারপর পি এর পেনিট্রেশন পাওয়ার, তারপর ডি, তারপর এফ। এগুলো হচ্ছে পেনিট্রেশন পাওয়ারের অর্ডার। সেম অ্যাজ স্ক্রিনিং ইফেক্ট বা স্ক্রিনিং পাওয়ার। তাহলে পেনিট্রেশন পাওয়ার মানে কি? যে অরবিটালটা নিউক্লিয়াসের যত বেশি কাছে থাকবে তার পেনিট্রেশন পাওয়ার তত বেশি। অর্থাৎ নিউক্লিয়াসের কাছে এস থাকে তাহলে তার এস পেনিট্রেশন পাওয়ার সব থেকে বেশি, আর এফ নিউক্লিয়াস থেকে সব থেকে দূরে থাকে তাই এফ এর পেনিট্রেশন পাওয়ার সব থেকে কম। তাহলে এবার যদি আমি কোশ্চেন করি যে আবরণী প্রভাব, স্ক্রিনিং ইফেক্ট বা স্ক্রিনিং পাওয়ার আর পেনিট্রেশন পাওয়ার মানেটা কি? স্ক্রিনিং ইফেক্ট মনে রাখবে ভেতর দিক থেকে দেখা হয়। স্ক্রিনিং ইফেক্ট কি বলবো? ভেতর দিক থেকে দেখবো। অর্থাৎ নিউক্লিয়াস থেকে আমি যত দূরে যাব এই অরবিটাল গুলো কি করবে? এই অরবিটাল গুলো স্ক্রিনিং বা স্ক্রিনের মতো কাজ করবে, গার্ড করবে। আর এই দিক থেকে যদি তাকাই তাহলে নিউক্লিয়াসের ভেতরে যত যত ভেতরে বা যত কাছে ঢুকবে নিউক্লিয়াসের তাদের পেনিট্রেশন পাওয়ার তত বেশি, আর এই দিক থেকে স্ক্রিনিং পাওয়ার বেশি। তাহলে এইটা এস পাওয়ার বেশি, তারপরে কম কম কম, আর এই দিক থেকে যদি যাও তাহলে সব থেকে বেশি যে কাছে আছে তারপরে তারপরে তারপরে। ঠিক আছে? এটা হচ্ছে স্ক্রিনিং ইফেক্ট, এটা হচ্ছে পেনিট্রেশন ইফেক্ট। তাহলে এটা খালি অর্ডারটা ভালো করে মনে রাখবে আর ডেফিনেশনটা একবার রিডিং পড়ে নেবে। স্ক্রিনিং ইফেক্টটা ডেফিনেশনটা রিডিং পড়ে নেবে, ব্যাপারটা বুঝে নিয়েছি আশা করি। এবার আরেকটা প্রপার্টি আসছি, সেই প্রপার্টিটা খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, যাকে বলা হয় ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। কি বললাম? ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, বাংলায় বলা হয় কার্যকরী নিউক্লিয় আধান। ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বলে আমি বলবো। আচ্ছা, একে ডিনোট করা হয় জেড স্টার, মাথায় একটা স্টার দেবো, বা জেড নিচে লিখবো ইএফএফ, তবে জেড স্টারটা দিয়ে আমি ডিনোট করব। ইফেক্টিভ ইএফএফ, জেড ইফেক্টিভ বা জেড স্টার। এবার আমার কোশ্চেন দেখো, এটা এখানে নিউক্লিয়াসের চার্জ। আমি জাস্ট এক্সাম্পল বললাম যে নিউক্লিয়াসের নাম্বার অফ প্রোটন আছে 11টা প্রোটন আছে, 11 প্রোটন। তাহলে 11 প্রোটন মানে কি? জেড ইকুয়ালস টু 11। জেড মানে জানি তো, জেড কাকে বলে? নাম্বার অফ প্রোটনকে জেড বলে, বা পরমাণু ক্রমাঙ্কে অ্যাটমিক নাম্বারকে বলা হয় জেড। তাহলে 11টা প্রোটন আছে, আর এখানে একটা সেল, দুটো সেল, তিনটে সেল, এইখানে একটা ইলেকট্রন আছে, লাস্ট সেলে একটা ইলেকট্রন আছে। এবার আমার কোশ্চেন আবার সেই আগের কোশ্চেনই জিজ্ঞাসা করছি, এই ইলেকট্রনটা, প্রোটন যে 11টা প্রোটন আছে, সব প্রোটনের চার্জ কি সে ফিল করবে? অ্যাট্রাকশন কি সে ফিল করবে, না কম করবে না বেশি করবে বলো? কম করবে। মানে 11টা প্রোটনের যে চার্জ আছে সেই 11টা প্রোটনের চার্জ কিন্তু সে ফিল করবে না, সেই অ্যাট্রাকশন ফিল করবে না। কারণটা কি ছিল? কেন অ্যাট্রাকশনটা ফিল করবে না 11টা প্রোটনের? এই যে আগে যে সেলগুলো আছে সেইগুলো স্ক্রিন করে দেবে। এখন আমি যদি বলি এই সেলগুলোর স্ক্রিনিং পাওয়ার বা স্ক্রিনিং কনস্ট্যান্ট বলে একটা কথা আছে, স্ক্রিনিং কনস্ট্যান্ট, বাংলা বলা হয় আবরণী ধ্রুবক। আবরণী ধ্রুবক, যাকে সিগমা দিয়ে ডিনোট করা হয়। এইভাবে সিগমা লেখে, সিগমা কিভাবে লেখে জানি তো? এইভাবে লেখা হয় সিগমা, বা এরকম ভাবে লিখতে পারো, ওই
হিন্দি সিনেমায় এরকম করে সিগার খাওয়া যেত না, সিগার দেখেছো, সিগার, চুরুট, তার উল্টো উল্টো করে লিখতে পারি, উল্টো সিগার, বা এরকম ভাবে লিখতে পারি সিগমা। স্ক্রিনিং কনস্ট্যান্ট বলা হয়। আচ্ছা, এই স্ক্রিনিং কনস্ট্যান্ট নিয়ে আমাদের বেশি ডিসকাশন নেই, শুধু এইটুকু মনে রাখো যে স্ক্রিনিং যেগুলো করে অরবিটালের স্ক্রিনিং কনস্ট্যান্টকে সিগমা দিয়ে ডিনোট করা হয়। এখন আমি যদি বলি যে কতটা চার্জ সে ফিল করছে, অনুভব করছে, সেটাকেই বলছি ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ জেড স্টার ইকুয়ালস টু জেড মাইনাস সিগমা, বক্স করে রাখবে এটা, জেড স্টার ইকুয়ালস টু জেড মাইনাস সিগমা। অর্থাৎ যে চার্জটা সে ফিল করছে, যাকে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বলছি, আর হোল্ড করো, তো ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কাকে বলবো? যে চার্জটা স্ক্রিনিং কনস্ট্যান্ট থেকে বাদ দিয়ে দিলে, অর্থাৎ অ্যাটমিক নাম্বারের যে চার্জ, নিউক্লিয়ার চার্জ, সেখান থেকে যদি স্ক্রিনিং কনস্ট্যান্টকে আমি মাইনাস করে দিই, তাহলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। নিশ্চয়ই এটা কম হবে কার তুলনায়? জেড এর তুলনায়। বোঝা গেছে? আচ্ছা, এই ক্যালকুলেশন গুলো করা যায় কিন্তু, বুঝলে তো, আমাদের সিলেবাসে নেই কিন্তু ক্যালকুলেশন করা যায়। আমি যদি কোশ্চেন করি, সোডিয়াম যে আছে, সোডিয়ামের যে 11টা প্রোটন আছে, আর 3s অরবিটালে যে ইলেকট্রনটা আছে, একটা ইলেকট্রন, সেই ইলেকট্রনটা এই প্রোটনের কতটা চার্জ ফিল করছে সেটা কিন্তু ক্যালকুলেট করা যায়। স্ক্রিনিং কনস্ট্যান্টের ভ্যালু ক্যালকুলেট করা যায়, একটা রুল আছে, স্ল্যাটার রুল। সেই স্ল্যাটারের রুল থেকে আমরা কিন্তু স্ক্রিনিং কনস্ট্যান্টের ভ্যালু আমি ডিনোট করতে পারি, ক্যালকুলেট করতে পারি। স্ক্রিনিং কনস্ট্যান্ট ভ্যালু যদি ক্যালকুলেট করতে পারো, তাহলে অ্যাটমিক নাম্বার দিয়ে বিয়োগ করলে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ পেয়ে যাবে। এবার এগুলো আমাদের সিলেবাসে নেই, গ্র্যাজুয়েশনে যদি তুমি কেমিস্ট্রি নিয়ে পড়ো তাহলে এগুলো পাবে। তাহলে আমি বলতে পারি যে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা কার্যকারী আধান সমান প্রকৃত নিউক্লিয়াসের আধান মাইনাস আবরণী ধ্রুবক। বোঝা গেছে পুরোটা? তাহলে পরীক্ষা যদি তোমাকে ডেফিনেশন লিখতে দেয় ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, তাহলে লিখতে পারবো তো? এবার আসছি মেন আমাদের কাজ। এই মেন কাজ বলতে বাকিগুলো কি সব মেন কাজ ছিল না? বাকিগুলো মেন কাজ ছিল, কিন্তু পরীক্ষায় যে কোশ্চেন দেয় সেটাই তো আমাদের মেন কাজ। এবার তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে যে এই যে জেড স্টার, সেই জেড স্টারের চেঞ্জ কেমন হবে, চেঞ্জ। আমি তো মাধ্যমিক লেভেলে বলেছি, যদি পর্যায় বরাবর অ্যালং দ্য পিরিয়ড লেফট টু রাইট যদি যাই, বাম দিক থেকে ডান দিকে যদি যাই পিরিয়ড বরাবর, তাহলে জেড স্টারের কি চেঞ্জ হবে। আর এটা কি জানবো, অ্যালং দ্য গ্রুপ টপ টু বটম যদি যাই, ওপর থেকে নিচের দিকে যদি যাই, তাহলে জেড স্টারের কি চেঞ্জ হবে। এটাই আমাদের কোশ্চেন দেবে পরীক্ষা, বুঝলে? এটা জানি, বাম দিক থেকে ডান দিকে এটা পিরিয়ড, পর্যায়, আর ওপর থেকে নিচের দিকে এটা গ্রুপ, শ্রেণী। তাহলে জেড স্টারের চেঞ্জ জিজ্ঞাসা করবে পরীক্ষায়, যে বাম দিক থেকে ডান দিকে গেলে কিরকম চেঞ্জ হবে, আর ওপর থেকে নিচের দিকে গেলে কি চেঞ্জ হবে। মেন তো আমাদের জানার বিষয় যে বাড়বে না কমবে, ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে, এটাই কোশ্চেন। কিন্তু এইখানে রিজন গুলো আমরা জানবো। মাধ্যমিক লেভেলে অত রিজন জানছিলাম না, কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে আমরা একটু রিজন গুলো জানবো। এখন আমি লেফট টু রাইটে যাচ্ছি না, আমি 2 নম্বর পিরিয়ডের কথা বলছি। পিরিয়ড 2 কে কে থাকে বলো দেখি? পিরিয়ড 2-তে লিথিয়াম, তারপরে থাকে বেরিলিয়াম। হ্যাঁ, পিরিয়ড বলছি, গ্রুপ বলছো কেন? লিথিয়াম পর বেরিলিয়াম। আচ্ছা, আমি সবগুলোই বলছি, এস ব্লক আর পি ব্লকের ক্ষেত্রে বলছি, হ্যাঁ, ডি ব্লক এলিমেন্টের জন্য করছি না। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। তাহলে গ্রুপ 1, গ্রুপ 2, 13, 14, 15, 16, 17, 18 করেছে। ঠিক আছে? ঠিক আছে তো? তাহলে লেফট টু রাইট, এখন আমার কোশ্চেন হচ্ছে যে লেফট টু রাইট যদি যাও, তাহলে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? তোমাদের মধ্যে কেউ যদি অ্যান্সার দাও আমাকে দিতে পারো। কোশ্চেন করো না, অ্যান্সার দাও। সায়কের মনে হচ্ছে যে ইনক্রিজ করবে, তাই তো?
না জুয়েলের? হ্যাঁ, সায়কের মনে হচ্ছে ইনক্রিজ করবে, জুয়েলের মনে হচ্ছে কমবে। আচ্ছা, একজনের মনে হচ্ছে বাড়বে, একজনের মনে হচ্ছে কমবে। অ্যান্সারটা হচ্ছে লেফট টু রাইট যদি যাও তাহলে ইনক্রিজ করবে, বৃদ্ধি পাবে। মুখস্থ করতে হবে না, বুঝে নাও ভালো করে। দেখো জেড স্টার কার কার উপর নির্ভর করে আমি যদি বলি, জেড এর উপর, নাম্বার অফ প্রোটনের উপর, আর সিগমার উপর। বা খুব ভালো করে যদি বলি যে এন এর উপর, এন হচ্ছে সেল, কক্ষ। আমি যদি তোমার কোশ্চেন করি লিথিয়ামের ক্ষেত্রে কটা প্রোটন আছে? 3টে প্রোটন। তাহলে 3টে প্রোটন আছে নিউক্লিয়াসে, আর প্রথম কক্ষ দ্বিতীয় কক্ষে ইলেকট্রন আছে, তাই তো? দ্বিতীয় কক্ষেতে ইলেকট্রন আছে, প্রথম কক্ষে 2টো ইলেকট্রন আর দ্বিতীয় কক্ষে 1টা ইলেকট্রন। তাহলে এই নিউক্লিয়াসের পজিটিভ চার্জ কটা অরবিটাল গার্ড করেছে? কটা কক্ষ গার্ড করেছে? 1টা কক্ষ গার্ড করেছে, সেই কক্ষটা এস কক্ষ বলতে পারি, এস কক্ষ গার্ড করেছে। আচ্ছা, বেরিলিয়ামের প্রোটন নাম্বার হচ্ছে 4, তাহলে প্রোটন 4, কিন্তু দেখো ইলেকট্রনটা সেল নাম্বার বাড়বে না। দেখো সেল নাম্বার বাড়বে কি, যেমন আমরা সবাই জানি প্রথম কক্ষে 2টো আর দ্বিতীয় কক্ষে থাকে কটা? 8টা। তাহলে এখানে দেখবো সেল নাম্বার বাড়বে না। যখন আমি 5 বলবো, প্রোটন সংখ্যা 5, সেল নাম্বার বাড়বে কি? নাম্বার অফ সেল কিন্তু বাড়বে না, দেখো ভালো করে বোঝো। তাহলে প্রোটন সংখ্যা ইনক্রিজ করছে, মানে জেড স্টার ইনক্রিজ করছে, কিন্তু অরবিটাল বা স্ক্রিন করার জন্য যে অরবিটাল সেটা সেম থাকছে, সেম সেলে ইলেকট্রন ফিল আপ হচ্ছে। তাহলে কি হবে? অ্যাট্রাকশন কি হবে, বাড়বে না কমবে? নিউক্লিয়াস আর জেড স্টারের মধ্যে অ্যাট্রাকশনটা কি হবে? সরি, নিউক্লিয়াস আর ভ্যালেন্স সেলের মধ্যে অ্যাট্রাকশন বাড়বে। কারণ কি, গার্ড কমছে না, গার্ড সেম, স্ক্রিন করছে একটাই পর্দা, কিন্তু প্রোটন সংখ্যা বাড়ছে। এখন আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি যে তোমার খরচ বাড়ছে না কিন্তু টাকা বাড়ছে, খরচ বাড়ছে না কিন্তু ইনকাম বাড়ছে, তাহলে কি তোমার ওভারঅল টাকা তো বেড়েই যাবে নাকি, বলো? তাহলে সবচেয়ে বেশি কার হবে? নিয়নের সব থেকে বেশি ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ হবে। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার টপ টু বটম যদি যাই, যেমন একটা এক্সাম্পল আমি যদি তোমাকে বলি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, তাহলে জেড স্টার কি হবে? জেড স্টার কি হবে আগে সবাই বলো দেখি, আগে ভোট করে নি। দেখো আমি বলি, এইখানে তোমাদের অ্যান্সারটা ঠিক হয়নি আর কি, কারো অ্যান্সার ঠিক হয়নি। আর তুমি যদি বলো এটা বৃদ্ধি হয়, বৃদ্ধিও পাবে না। কারণ দেখো এটা যদি নিউক্লিয়াস হয়, আমি লিথিয়ামের ক্ষেত্রে বলছি একটা সেল আর একটা সেলে ইলেকট্রন আছে। আবার যখন সোডিয়ামের ক্ষেত্রে যাব তখন দেখবে নাম্বার অফ সেলও ইনক্রিজ করবে। আবার যখন পটাশিয়ামের ক্ষেত্রে যাব 1 2 3 4, তাহলে ওপর থেকে নিচের দিকে নাম্বার অফ সেলও ইনক্রিজ করবে আর নাম্বার অফ প্রোটনও ইনক্রিজ করবে, দুটোই ইনক্রিজ করবে, তাই না? আমি যদি বলি লিথিয়াম তাহলে 1s2 2s1, আর সোডিয়াম যদি বলি 1s2 2s2 2p6 3s1, তাহলে নাম্বার অফ সেলও ইনক্রিজ করছে, কক্ষের সংখ্যাও বাড়ছে, আবার প্রোটন সংখ্যাও বাড়ছে। তাহলে দুটোই যদি বাড়ে তাহলে প্রায় সমান থাকবে। কি বললাম? প্রায়, নিয়ার অ্যাবাউট সেম। যেটাকে আমরা এখানে কেমিস্ট্রিতে সুবিধার জন্য জেড স্টারকে বলি জেড স্টারটা সেম থাকে, যদিও একটু বাড়বে বা কমবে সেটা বলা খুব মুশকিল, যে বাড়বে না কমবে ক্যালকুলেট করতে হবে, সেই জন্য অ্যাপ্রক্সিমেট আমরা কি ধরি, সেম ধরি। তাহলে উপর থেকে নিচের দিকে জেড স্টারে কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ। লেফট টু রাইট ইনক্রিজ করবে আর টপ টু বটম কি হবে, সেম থাকবে, নিয়ার অ্যাবাউট সেম থাকবে। বুঝতে পারলাম? কারণ কি, নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ সেল দুটোই ইনক্রিজ করছে। তাহলে না তোমার যদি ইনকাম আর খরচ দুটোই ইকুইভ্যালেন্ট হয়, সে মানে আগে তুমি 10 টাকা ইনকাম করতে আর 5 টাকা খরচ করতে, এখন ভেবে না তুমি
20 টাকা ইনকাম করো আর 10 টাকা খরচ করো, তাহলে আমি যদি বলি পার্সেন্টেজ ওয়াইজ তাহলে প্রায় একই রকম হচ্ছে না? সেই ব্যাপারটা এখানে। তাহলে এইটা হয়ে গেল জেড স্টারের চেঞ্জ। এবার নেক্সট একটা আমরা প্রপার্টিতে আসবো, সেটাকে বলছি রেডিয়াস। অ্যাটমিক রেডিয়াস বা পারমাণবিক ব্যাসার্ধ বা অ্যাটমিক সাইজ বা পরমাণুর আকার, পারমাণবিক আকার, আমি ইংলিশটাই বলছি, হ্যাঁ, অ্যাটমিক সাইজ or atomic radii, atomic radii বা atomic size। এবার অ্যাটমিক রেডিয়াই বা অ্যাটমিক সাইজ যদি তোমাকে এক কথায় জিজ্ঞাসা করি যে অ্যাটমিক রেডিয়াই বা পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলে? হ্যাঁ বলো। ঠিক আছে, অনেক বলেছে, শুনে নিয়েছি। আমি যদি কোশ্চেন করি অ্যাটমিক রেডিয়াস কি বা অ্যাটমিক রেডিয়াই কি, তাহলে অ্যান্সার হচ্ছে যে একটা পরমাণুর যে রেডিয়াস বা একটা অ্যাটমের যে রেডিয়াস, অ্যাটমগুলো তো গোলাকার হয়, বৃত্তাকার হয়, স্ফেরিক্যাল হয়, তাহলে নিউক্লিয়াস থেকে লাস্ট সেলের যে ডিস্টেন্স, ঠিক বলেছি তো, বা লাস্ট ইলেকট্রনের যে ডিস্টেন্স সেটা, তাকে বলবো অ্যাটমিক রেডিয়াস। আচ্ছা, আমাদের সিলেবাসে 3টে রেডিয়াসের কথা বলা হয়েছে, 1, 2, 3। প্রথমটাকে বলছি সমযোজী ব্যাসার্ধ, বই থাকলে বইতে দেখো, সমযোজী, যাকে ইংলিশে বলা হয় কোভ্যালেন্ট রেডিয়াস, কোভ্যালেন্ট রেডিয়াস। একটাকে বলছি ধাতব ব্যাসার্ধ। আমি তো ধাতব ব্যাসার্ধ মানে ইংলিশে কি হবে গো? ধাতব ব্যাসার্ধ, ওকে বলতে দাও। ধাতব ব্যাসার্ধ মানে মেটাল, মেটালিক রেডিয়াস। তাহলে ধাতু মানে হচ্ছে মেটাল, হ্যাঁ, মেটালিক রেডিয়াস। আর একটা নাম হচ্ছে ভ্যান্ডারওয়াল রেডিয়াস, এটা আগে শুনিনি আমরা কোনোদিন। ভ্যান্ডারওয়াল রেডিয়াস। ভ্যান্ডারওয়াল কি গো? বস্তু, পদার্থ, কারো নাম? হ্যাঁ, একটা বিজ্ঞানীর নাম ভ্যান্ডারওয়াল। নামটা বুঝতে পারছো কত সুন্দর দিয়েছে, ভ্যান্ডারওয়াল রেডিয়াস। 3 নম্বর হচ্ছে ভ্যান্ডারওয়াল রেডিয়াস। তো প্রথমে আসবো সমযোজী ব্যাসার্ধ বা কোভ্যালেন্ট রেডিয়াস কাকে বলে। কোভ্যালেন্ট বন্ড শুনেছি আমরা কোনোদিন, কোভ্যালেন্ট বন্ড, সমযোজী বন্ধন। হ্যাঁ, সমযোজী বন্ধন কিভাবে তৈরি হবে না, একটা পরমাণু আছে এইটা, ঠিক আছে, একটা অ্যাটম, আর এটা তার নিউক্লিয়াস, ছোট ডটটা নিউক্লিয়াস, আর তার সাথে আর একটা পরমাণু ওভারল্যাপিং করেছে। ওভারল্যাপিং মানে জানি তো, অভিলেপন, যেটা তোমরা ছোটবেলায় পড়েছো, ছোটবেলায় না আগের ইয়ার ক্লাসগুলোতে পড়েছো, যে ওভারল্যাপিং হয় মানে কি, ইলেকট্রন ডট পড়েছো, লুইস ডট স্ট্রাকচার পড়েছো, অভিলেপন হয়। যদি ওভারল্যাপিং হয় তাহলে এই নিউক্লিয়াস থেকে এই অ্যাটমের নিউক্লিয়াস, এই ডিস্টেন্সটাকে বলা হয় ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স। কি বললাম? ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স, বাংলায় বলা হয় আন্ত নিউক্লিয় দূরত্ব, আন্তঃনিউক্লিয় দূরত্ব, ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স, একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমের নিউক্লিয়াসে। আর এই ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্সের অর্ধেক যদি আমি করে দিই, হাফ অফ দ্য ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স, এটাকে বলা হয় কোভ্যালেন্ট রেডিয়াস। তাহলে হাফ অফ দ্য ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্সকে কি বলা হয়? সমযোজী ব্যাসার্ধ, ঠিক আছে। তার মানে আমি যদি বলি যে সমযোজী ব্যাসার্ধ সমান আর, তাহলে আর সমান কি হবে? হাফ ইন্টু, বলো, অন্তঃনিউক্লিয়ার দূরত্ব বা ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স। এবার দেখো অভিলেপন ব্যাপারটা বলে দিই একটু। সমযোজী যৌগ থাকলে কি হয়, একটা পরমাণুর সাথে আর একটা পরমাণুর লাস্ট যে সেল থাকে, সেই সেলের কমন একটা এরিয়া পাই, সেই কমন এরিয়াটাকে বলছি অভিলেপন অঞ্চল, ইংলিশে বলা হয় ওভারল্যাপিং এরিয়া। সেই ওভারল্যাপিং এরিয়া সম্পর্কে আমাদের একটা ধারণা আছে তো,
এখন আমি যদি বলি হাইড্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধ, হাইড্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধ, তাহলে আমরা কি লিখবো? আর এইচ সমান কি লিখবো? হাফ ইন্টু হাইড্রোজেনের অন্তঃনিউক্লীয় দূরত্ব, নিউক্লিয়াসের অন্তঃনিউক্লীয় দূরত্ব। যদি এটা হাইড্রোজেন হয় তাহলে সেটাকে বলা হয় হোমো নিউক্লিয়ার ডাইঅ্যাটম, হোমো নিউক্লিয়ার ডাইঅ্যাটম। আর যদি HCl হয় তাহলে তাকে বলবো হেট্রোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক, এটা বলা হয় হোমো নিউক্লিয়ার ডাইঅ্যাটমিক। হোমো নিউক্লিয়ার আর হেট্রোনিউক্লিয়ার ব্যাপারটা বুঝতে পারলাম কি? দেখো তো, যদি একই পরমাণু থাকে, সেম অ্যাটমের নিউক্লিয়াস থাকে, তাকে বলা হয় হোমো নিউক্লিয়ার। আর যদি দুটো ডিফারেন্ট নিউক্লিয়াস থাকে, যেমন হাইড্রোজেন ক্লোরিন, হাইড্রোজেন ফ্লুরিন, তাকে বলা হয় হেট্রোনিউক্লিয়ার। তাহলে হোমো নিউক্লিয়ার ডায়াটমিকের ফর্মুলা এটা, আর হেট্রোনিউক্লিয়ারের ফর্মুলা চেয়ে নাও RAB। এগুলো বলা হয় AB টাইপ, আর এগুলো বলা হয় A2 টাইপ। A2 টাইপ মলিকিউল মানে কি? দুটো একই পরমাণু। আর AB টাইপ মলিকিউল মানে কি? দুটো আলাদা পরমাণু। তাহলে হেট্রোনিউক্লিয়ার যদি থাকে, ফর্মুলা হচ্ছে RA প্লাস RB। কেউ আমাকে বলবে RA টা কি আর RB টা কি? যদি আমি HCl বলি, যদি কোশ্চেন করি যে RHCl, তাহলে হচ্ছে RH প্লাস RCl। এবার এই RH আর RCl টা কিভাবে পেয়েছি, কেউ যদি কোশ্চেন করে কি বলবে? হ্যাঁ, এইটা এখান থেকে পেয়েছি, হোমো নিউক্লিয়ার থেকে পেয়েছি। ক্লোরিনটা পেয়েছি Cl2 থেকে। তাহলে এখান থেকে দুটোকে যোগ করলে তুমি RHCl পেয়ে যাবে। বুঝতে পারলাম সবাই? বইতে দেওয়া আছে HCl এর অ্যাটমিক কোভ্যালেন্ট রেডিয়াস জিজ্ঞাসা করেছে, তখন RH এর ভ্যালু দিয়ে দেবে আর RCl এর ভ্যালু দিয়ে দেবে। তাহলে এটা হচ্ছে A2 থেকে পাবো, আর এটা পাবো B2 থেকে পাবো। সবাই কোভ্যালেন্ট রেডিয়াস বুঝতে পারলাম? মেটালিক রেডিয়াস, মেটালিক রেডিয়াস। মেটাল, এবার আমার কোশ্চেন হচ্ছে মেটাল, এখানে এটা একটা মেটালের পরমাণু, মেটালের একটা অ্যাটম, এটা নিউক্লিয়াস। তাহলে আর একটা মেটালের অ্যাটম যদি আমি লিখি, সেখানে কি কোনো ওভারল্যাপিং এরিয়া থাকবে? একটা মেটাল আর একটা মেটাল আমি এখানে লিখছি, এই দুটো মেটাল যখন বন্ডিং করবে তখন কোনো ওভারল্যাপিং এরিয়া থাকবে? ওভারল্যাপ করবে না, ওভারল্যাপিং হবে না, কারণ একটা মেটালের সাথে আর একটা মেটালের ওভারল্যাপিং হয় না, পাশাপাশি বসে যায়, অ্যাডজেসেন্ট হতে, অ্যাডজেসেন্ট অ্যাটম, দুটো পাশাপাশি অ্যাটম আছে। তাহলে এখানে দেখো কোনো কমন এরিয়া নেই, জাস্ট টাচ করে আছে। তাহলে একটা মেটালের অ্যাটম আর একটা মেটালের অ্যাটম, দুটো মেটালের অ্যাটম, এই ডিস্টেন্সটাকে কি বলবো? ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স। আর এর অর্ধেকটাকে কি বলবো? মেটালিক রেডিয়াস, মেটালিক রেডিয়াস। তাহলে মেটালিক রেডিয়াস আর কোভ্যালেন্ট রেডিয়াস কে বড়, কে বলবে কোশ্চেনটার অ্যান্সার? কোভ্যালেন্ট রেডিয়াস আর মেটালিক রেডিয়াস। কোভ্যালেন্টটা ছোট, মেটালিকটা বেশি। বুঝতে পারলাম না? মেটালিক রেডিয়াস বড়, কোভ্যালেন্ট রেডিয়াস ছোট, কারণ কি এখানে ওভারল্যাপিং এরিয়া নেই। তাহলে যদি কোশ্চেন করা হয় মেটালিক রেডিয়াস কাকে বলা হয়, তাহলে ধাতব কেলাস একটা মেটালিক ক্রিস্টাল আছে, ঠিক আছে? মেটালিক ক্রিস্টাল একটা ধাতব কেলাস, সেই ধাতব কেলাসে যে মেটালগুলো আছে, দুটো পাশাপাশি যে মেটাল, তার নিউক্লিয়াসের ডিস্টেন্সের অর্ধেককে কি বলা হয়? মেটালিক রেডিয়াস বলা হয়।
তাহলে একটা মেটালিক ক্রিস্টালে দুটো অ্যাডজেসেন্ট মেটাল অ্যাটমের ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সের হাফ অফ দ্য ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স অফ মেটাল, তাদেরকে বলবো আমরা মেটালিক রেডিয়াস। এবার লাস্ট আসছি ভ্যান ডার ওয়াল রেডিয়াস। আচ্ছা বলে দিই, ভ্যান ডার ওয়াল যে সায়েন্টিস্ট, সে যত রিসার্চ করেছে সেগুলো হ্যালো হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা, ভ্যান ডার ওয়াল রেডিয়াস মেনলি যখন ভ্যান ডার ওয়াল রেডিয়াস সম্পর্কে বলে তখন একটা গ্যাসিয়াস মলিকিউল বা অ্যাটম, গ্যাসিয়াস অণু বা গ্যাসীয় পরমাণু, সেই পরমাণুর ক্ষেত্রে কিন্তু করেনি। সেই গ্যাসীয় পরমাণু বা গ্যাসীয় অণুকে যখন তুমি কঠিন অবস্থায় নিয়ে যাবে, সলিড ফেজে, এগুলো কিন্তু গ্যাসিয়াস স্টেজে হতে পারে, যেমন কোভ্যালেন্ট রেডিয়াস গ্যাসিয়াস স্টেজে হতে পারে, কিন্তু যখন ভ্যান ডার ওয়াল রেডিয়াস বলবো তখন কিন্তু সলিড ফেজ বা কঠিন অবস্থায় তোমাকে বলতে হবে ডেফিনেশনটা, সলিড ফেজ। তাহলে এখন যদি আমি বলি, কোশ্চেন করি যে ক্লোরিন গ্যাস আছে, ক্লোরিন Cl2 গ্যাস, তাহলে Cl2 গ্যাসের ভ্যান ডার ওয়াল রেডিয়াস বের করবো না, আমরা বলবো Cl2 সলিডের ভ্যান ডার ওয়াল রেডিয়াস। ক্যালকুলেটটা যখন করব CO2 সলিড অবস্থায় করব, Cl2 সলিড অবস্থায় করব। তাহলে না এইটা একটা Cl2 মলিকিউল, Cl2 একটা Cl একটা Cl, আর না সলিড ফেজে আর একটা Cl2 এইখানে আছে, এইটা সবচেয়ে নিয়ারেস্ট ডিস্টেন্স। দুটো মলিকিউল, এখানে আরো মলিকিউল আছে, Cl2 মলিকিউল আছে, আরো Cl2 মলিকিউল আছে, তাহলে দুটো প্রতিবেশী অণু, যাকে বলছি আমরা নেবার মলিকিউল, এটা একটা Cl2 অণু আর এটা একটা Cl2 অণু। কঠিন অবস্থায় দুটো Cl2 অণুর মধ্যে এটাই মিনিমাম ডিস্টেন্স, তাহলে সবচেয়ে কাছে দুটো অণু আছে, পাশাপাশি যে দুটো অণু আছে তাদের পরমাণু, একটা অণু আর একটা অণু, এদের পাশাপাশি দুটো প্রতিবেশী অণুর সবচেয়ে কাছের যে দুটো পরমাণু তাদের মধ্যে যে দূরত্ব, এই দূরত্বটা, এদের যে অর্ধেক দূরত্ব তাকে বলা হয় ভ্যান ডার ওয়াল রেডিয়াস। কি বললাম ভালো করে শোনো। তাহলে কঠিন অবস্থায় পাশাপাশি বা প্রতিবেশী দুটো অণু, সেই প্রতিবেশী অণুর পাশাপাশি দুটো পরমাণু, তাদের নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে কি বলা হয়? ভ্যান ডার ওয়াল রেডিয়াস। আমি তা বুঝলাম? দুটো নেবারিং মলিকিউলের নিয়ারেস্ট দুটো অ্যাটম, সেই নিয়ারেস্ট অ্যাটমের ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সের অর্ধেক ইন সলিড ফেজ, তাকে বলা হয় ভ্যান ডার ওয়াল রেডিয়াস। এবার এইটা যদি অণু না হয় পরমাণু হতো তাহলে হবে না, এইখানে একটা হিলিয়াম পরমাণু আছে আর একটা হিলিয়াম পরমাণু আছে। হিলিয়াম তো পরমাণু হিসাবেই থাকে, অ্যাটম হিসাবেই থাকে, হিলিয়াম তো মলিকিউল হতে পারে না। তাহলে দুটো হিলিয়াম সলিড ফেজে আছে, এই ডিস্টেন্সে আছে, তাদের অর্ধেককে কি বলবো? ভ্যান ডার ওয়াল রেডিয়াস। মনে রাখবে, নিষ্ক্রিয় যে গ্যাস আছে, নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাস, তাদের রেডিয়াসটা ভ্যান ডার ওয়াল রেডিয়াস ক্যালকুলেশন করা হয়। হিলিয়াম, নিয়ন, আর্গন, এদের রেডিয়াসটা কিন্তু ভ্যান ডার ওয়াল রেডিয়াসে ক্যালকুলেশন করা হয়। তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে সবচেয়ে বড় রেডিয়াস আর সবচেয়ে ছোট রেডিয়াস কোনটা? আমি যদি সাজাতে বলি ভ্যান ডার ওয়াল রেডিয়াস, কোভ্যালেন্ট রেডিয়াস আর মেটালিক রেডিয়াস, তাহলে সবচেয়ে বড় কাকে লিখবো? ভ্যান ডার ওয়াল রেডিয়াস সব থেকে বেশি, তারপরে হচ্ছে মেটালিক রেডিয়াস, তারপরে সব থেকে ছোট হচ্ছে কোভ্যালেন্ট রেডিয়াস।
সবাই বুঝতে পেরেছি? এই তিনটে রেডিয়াস, একবার রিডিং পড়ে নেবে তিনটে রেডিয়াস। হ্যাঁ, এবার আমাদের মেন কাজ মানে কি, অ্যালং দ্য পিরিয়ড আর অ্যালং দ্য গ্রুপ রেডিয়াস কেমন চেঞ্জ হয়। লেফট টু রাইট যদি আমি যাই তাহলে রেডিয়াসের কি চেঞ্জ হবে, লেফট টু রাইট। আর টপ টু বটম যদি যাই তাহলে রেডিয়াসে কি চেঞ্জ হবে। এটা পর্যায় বরাবর, এইটা গ্রুপ বরাবর, শ্রেণী বরাবর আর পর্যায় বরাবর। বুঝতে পেরেছি কোশ্চেনটা? পরীক্ষায় দেবে কিন্তু, তোমাকে সাজাতে দিতে পারে, অ্যারেঞ্জ দ্য অর্ডার অফ অ্যাটমিক রেডিয়াস অফ ফলোইং এলিমেন্ট, এরকম কোশ্চেন দিতে পারে। যেমন লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। তোমাদের কি মনে হচ্ছে বাড়বে না কমবে? ভোটিং নিয়ে নিই আবার তোমাদের কাছে। আচ্ছা দেখো, আরটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, ভালো করে শুনবে এটা কিন্তু মন দিয়ে। দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। এক নাম্বার জেড স্টারের উপর ডিপেন্ড করে না? জেড স্টার যদি বাড়ে, ভালো করে বলছো, যদি জেড স্টার বাড়ে তাহলে নিউক্লিয়াস আর শেষ কক্ষের মধ্যে আকর্ষণ কি হবে? কি করে কমবে বলে দিলে তুমি? জেড স্টার যত বাড়বে অ্যাট্রাকশন কি হবে? নিউক্লিয়াস আর ভ্যালেন্স শেল ইলেকট্রনের মধ্যে অ্যাট্রাকশন কি হবে? বাড়বে না? বাড়বে, অ্যাট্রাকশন বাড়বে। জেড স্টার যত বাড়বে চার্জ তত বাড়ছে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ তত বাড়ছে, আর পজিটিভ চার্জ যত বাড়বে অ্যাট্রাকশন তত বাড়বে। অ্যাট্রাকশন যত বাড়বে রেডিয়াস কি হবে? রেডিয়াস ছোট হবে না? যত অ্যাট্রাকশন বাড়বে তত রেডিয়াস কন্ট্রাক্ট হবে না, সংকোচন হবে। তাহলে রেডিয়াসটা জেড স্টার বাড়লে রেডিয়াসটা কি হয়? ছোট হয়, ইনভার্সলি প্রপোর্শনাল। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে নাম্বার অফ সেল, এন। নাম্বার অফ সেল যদি বাড়ে তাহলে রেডিয়াস কি হবে বলো দেখি? বাড়বে, তাহলে ডাইরেক্টলি প্রপোর্শনাল আছে। তাহলে জেড স্টার যদি বাড়ে রেডিয়াস কমবে, আর সেল যদি বাড়ে রেডিয়াস বাড়বে। এবার আমাকে বলো লেফট টু রাইট জেড স্টার কি হয়? একটু আগেই করেছি। বৃদ্ধি পায়, ইনক্রিজ করে। আর সেল কি হয়? সেম থাকে, একই থাকে। নাম্বার অফ সেল তো ইনক্রিজ করে না। প্রথম কক্ষ দ্বিতীয় কক্ষতে সব ইলেকট্রন গুলো ফিল আপ হয়ে যায়। তাহলে এইটা বাড়ছে আর এটা সেম থাকছে, তাহলে ছোট হবে। লেফট টু রাইট রেডিয়াস আর ডিক্রিজ করবে, লেফট টু রাইট আর ডিক্রিজ করবে, হ্রাস পাবে। প্রথমে তো মুখস্থ রাখবে সবাই, তারপরে রিজনটা বুঝে নেবে, বুঝে মুখস্থ করবে সবাই। সবাইকে বোঝাতে পারলাম? এটা মুখস্থ করতে হবে না, এটা একটু তোমাদের সুবিধার জন্য, মানে দেখে নিলে যে যেটা এক্সপ্লেন করলাম সেটা মিলে গেল। এখানে নিয়ন 160 পিকোমিটার হয়ে গেছে, দেখেছ? তাহলে কোশ্চেন করতে পারে। এবারে আমি যদি এরপরে যদি তোমাকে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, ক্লোরিন, আর্গন দেখাই, তাহলে দেখবে আর্গনে গিয়ে আবার বেড়ে গেছে। তাহলে নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে বেড়ে যাচ্ছে। কোশ্চেন করবে যে নিষ্ক্রিয় গ্যাস নিয়ন, আর্গন, এদের ক্ষেত্রে রেডিয়াসটা ইনক্রিজ করে যায় কেন? ইনক্রিজ করে যায় কেন? ঠিক আছে, কে বলতে পারবে আমাকে আইডিয়া করে?
স্টেবিলিটির সাথে রেডিয়াসের কি সম্পর্ক? দেখো এই যেগুলো আছে লিথিয়াম থেকে ফ্লুরিন পর্যন্ত যে রেডিয়াসটা ক্যালকুলেট করেছি সেটা কোভ্যালেন্ট রেডিয়াস, কিন্তু হিলিয়াম নিয়ন আর্গন জেনন ক্রিপ্টনের ক্ষেত্রে রেডিয়াসটা কি রেডিয়াস? মেটালিক ভ্যান ডার ওয়াল রেডিয়াস, ভ্যান ডার ওয়াল রেডিয়াস। আর এমনিতে ভ্যান ডার ওয়াল রেডিয়াস কি হয়? কোভ্যালেন্ট রেডিয়াস থেকে অনেক বেশি হয়, সেই জন্য এটাকে বেশি দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ভ্যান ডার ওয়াল রেডিয়াস। মনে রাখবে এইগুলোর থেকে যদি কোভ্যালেন্ট রেডিয়াসের ক্যালকুলেট করতে পারতাম তাহলে কমই হতো, কিন্তু কোভ্যালেন্ট বন্ডই করে না তো, হিলিয়াম নিয়ন আর্গন কোভ্যালেন্ট বন্ড করে না তো। ঠিক আছে, তাহলে এটা এক্সপ্লেনেশনে ছোট করে দিয়ে দেবে। এবার কোশ্চেন হচ্ছে যে গ্রুপ, অ্যালং দ্য গ্রুপ টপ টু বটম কি হবে? টপ টু বটম যেমন আমি যদি কোশ্চেন করি ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে কি হবে? ইনক্রিজ করবে, বৃদ্ধি পাবে? সবাই একমত তো? বৃদ্ধি পাবে তো? লিখে দিই পাশে পাশে। এর হচ্ছে 72, এর হচ্ছে 99, এর 114, আর এটা হচ্ছে 133, তাহলে বাড়ছে পিকোমিটার। এবার রিজনটা কি? জেড স্টার সেম থাকে, কিন্তু এন কি হয়? এন ইনক্রিজ করে, বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। যদি এন বৃদ্ধি পায় তাহলে রেডিয়াস বৃদ্ধি পাবে, তাহলে লিখে রাখো আর বৃদ্ধি পায়, আর বৃদ্ধি পায়, রেডিয়াস ইনক্রিজ করে। তাহলে রেডিয়াসের গল্প শেষ। এবার আসছে আয়নিক রেডিয়াস, আয়নীয় ব্যাসার্ধ। আয়নিক রেডিয়াই, কে আমাকে বলবে যে আয়নিক রেডিয়াই মানে কি? আয়নিক রেডিয়াস মানে একটা আয়নিক রেডিয়াস। আয়ন মানে কটা হয়? ক্যাটায়ন হয়, অ্যানায়ন হয়। তাহলে ক্যাটায়নের রেডিয়াসকে ক্যাটায়নিক রেডিয়াস আর অ্যানায়নের রেডিয়াসকে অ্যানায়নিক রেডিয়াস। এবার তার ডেফিনেশনটা আমি বলতে পারবো না যে আয়নের রেডিয়াস। তাহলে এখানে একটা আয়ন আছে, এম প্লাস একটা আয়ন আছে, তাহলে সেই এম প্লাসের নিউক্লিয়াস থেকে লাস্ট ইলেকট্রনটা যেখানে আছে সেই ডিস্টেন্সটা, বা বলতে পারি নিউক্লিয়াসের অ্যাট্রাকশন যত দূর পর্যন্ত আছে, এই নিউক্লিয়াসের অ্যাট্রাকশন যত দূর পর্যন্ত আছে সেটা হচ্ছে তার রেডিয়াস। তাহলে আয়নিক রেডিয়াস হচ্ছে একটা আয়নের নিউক্লিয়াস থেকে তার ভ্যালেন্স সেল পর্যন্ত, বা বলতে পারি একটা আয়নের নিউক্লিয়াস থেকে তার অ্যাট্রাকশন যত দূর পর্যন্ত আছে তাকে বলবো আমরা আয়নিক রেডিয়াস। তাহলে দুটো রেডিয়াস হয়, ক্যাটায়ন আর অ্যানায়ন। এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেবে, ধরে রাখো। তোমাকে এখন যদি কোশ্চেন করা হয় সোডিয়াম আর সোডিয়াম প্লাস, সোডিয়াম আর সোডিয়াম প্লাস কার রেডিয়াস বড় আর কার ছোট? আমি গ্রেটার দ্যান সাইন দেবো না লেস দ্যান সাইন দেবো? গ্রেটার দ্যান সাইন দেবো, সবাই একমত? আর যদি এখানে সিএল লিখি আর সিএল মাইনাস লিখি তাহলে কি লিখবো? গ্রেটার দ্যান সাইন না লেস দ্যান সাইন? লেস দ্যান সাইন। এটাই কোশ্চেন পরীক্ষায় দেবে, ভালো করে শুনে নাও। যে একটি ক্যাটায়নের ব্যাসার্ধ তার প্রশম পরমাণুর তুলনায় ছোট হয়, কিন্তু অ্যানায়নের ব্যাসার্ধ তার প্রশম পরমাণুর তুলনায় বড় হয় কেন? ব্যাখ্যা করো। কি বললাম? যে একটি
ক্যাটায়নের রেডিয়াস তার নিউট্রাল যে এলিমেন্ট আছে সেই নিউট্রাল এলিমেন্ট থেকে ছোট হয়, আর অ্যানায়নের রেডিয়াস তার নিউট্রাল এলিমেন্ট থেকে বড় হয়। Why the radius of anion is greater than its neutral element, and why the radius of cation is smaller than its neutral element? বুঝতে পারলাম কোশ্চেনটা সবাই? হ্যাঁ, ব্যাখ্যাটা দিচ্ছি, দেখো ব্যাখ্যাটা দিচ্ছি, শোনো ভালো করে। না, এটা সোডিয়াম, তাহলে সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন লিখলে 1s2 2s2 2p6 3s1। আর যদি আমি এরকম করে লিখি তাহলে প্রথম কক্ষ 2টো ইলেকট্রন, দ্বিতীয় কক্ষে 8টা ইলেকট্রন, আর তৃতীয় কক্ষে 1টা ইলেকট্রন। এইখান থেকে যখন একটা ইলেকট্রন বেরিয়ে যাবে তখন কি হবে? সোডিয়াম প্লাস। এখন আমি যদি কোশ্চেন করি যে সোডিয়ামে কটা প্রোটন ছিল? 11টা। কটা ইলেকট্রন ছিল? 11টা। তাহলে এই সোডিয়ামে 11টা প্রোটন 11টা ইলেকট্রনকে অ্যাট্রাকশন করছিল। এখন আমি যদি কোশ্চেন করি সোডিয়াম প্লাসে কটা প্রোটন আছে? প্রোটন 11টাই আছে খ্যাপা, প্রোটন 11টাই আছে। ইলেকট্রন কটা আছে? ইলেকট্রন 10টা হয়ে গেছে। এখন যদি কোশ্চেন করা হয় 11টা প্রোটন 10টা ইলেকট্রনকে বেশি আকর্ষণ করবে না কম আকর্ষণ করবে? আকর্ষণ বেশি হবে, মানে জেড স্টার বৃদ্ধি পেয়ে গেছে। দেখো এখানে, তাহলে অ্যাট্রাকশন যদি বেড়ে যায় তাহলে সাইজটা ছোট হয়ে যাবে। তাহলে আরেকটা জিনিস এখানে ঘটবে যে এখানে লাস্ট সেলটা দেখো ভ্যানিশ হয়ে গেছে। তার মানে ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p6, একটা সেল, দুটো সেল, আর কিন্তু 3 নাম্বার সেলটা নেই। তাহলে রেডিয়াস ছোট হয়ে যাবে না? তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে কি হয় যে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যায়, জেড স্টার বেড়ে যায়, অ্যাট্রাকশন বেড়ে যায় বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড ভ্যালেন্স সেল। অ্যাট্রাকশন যদি বেড়ে যায় তাহলে সাইজ ছোট হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে শেষের কক্ষটা ভ্যানিশ হয়ে যায়, শেষের কক্ষটা নিরুদ্দেশ হয়ে যায়, তাই সাইজ অনেক কমে যায়, বিলুপ্ত হয়ে যায়। কার ক্ষেত্রে হয়? সোডিয়ামের ক্ষেত্রে হয়, সবারই ক্ষেত্রে কিন্তু হবে না। বোঝাতে পেরেছি? এবার যদি অ্যানায়ন হয়, মানে ক্লোরিন আছে, Cl থেকে Cl মাইনাস, তাহলে Cl এ কটা প্রোটন ছিল? 17টা। ইলেকট্রন কটা ছিল? 17টা। এখানে Cl মাইনাস আছে, প্রোটন কটা আছে? 17টা। ইলেকট্রন কটা আছে? 18টা ইলেকট্রন হয়ে গেছে। এবার যদি কোশ্চেন করা হয় জেড স্টার বেড়ে গেছে না কমে গেছে? কমে গেছে, হ্রাস পেয়েছে, হ্রাস পেয়েছে। কারণ কি? এখানে 17টা প্রোটন 18টা ইলেকট্রনকে সেই আকর্ষণে টানতে পারবে না। তাহলে জেড স্টার যদি কমে যায় রেডিয়াস কি হবে? বেড়ে যাবে। আর একটা পয়েন্ট ভালো করে শোনো, কমবে কে বলছে গো? বেড়ে যাবে, আর বেড়ে যাবে। আর একটা পয়েন্ট শোনো, যে যখন তোমার রেডিয়াস ইলেকট্রন একটা এক্সট্রা ইলেকট্রন যোগ হবে তখন ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ হবে, ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হবে না? যদি ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হয় তাহলে সাইজটা কি হবে? আরো বড় হয়ে যাবে। মানে একটা জায়গায় যদি দুটো ইলেকট্রন থাকে আর তাদের মধ্যে যদি রিপালশন হয়, বিকর্ষণ হয়, তাহলে সাইজটা আরো বড় হয়ে যাবে। বোঝাতে পেরেছি? আচ্ছা, এখন তোমাকে যদি কোশ্চেন করে যে Fe2+ এবং Fe3+, কি বললাম? Fe2+ আর Fe3+, রেডিয়াস এর অর্ডার লেখো, কে ছোট কে বড়। তাহলে সবারই আগে সবচেয়ে বড় কাকে লিখবে বলো? Fe2+, Fe3+, সবচেয়ে বড় সাইজ কার? আর সব থেকে ছোট সাইজ কার? সব থেকে ছোট কার আছে? বলো, সব থেকে ছোট রেডিয়াস? ভেরি গুড, Fe3+ এর রেডিয়াস সব থেকে ছোট, আর Fe সব থেকে বড়, আর মাঝে হচ্ছে Fe2+। তার মানে এখান থেকে আমি বলতে পারি যে ক্যাটায়ন যদি হয় আর পজিটিভ চার্জ যদি ইনক্রিজ করে তাহলে সেই ক্যাটায়নের রেডিয়াস বড় হবে যদি এলিমেন্টটা সেম থাকে। তার মানে যদি অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করে
সেম এলিমেন্টের, তাহলে সাইজ কি হবে? ডিক্রিজ করবে। ঠিক আছে? তাহলে এখন যদি কোশ্চেন করে ও মাইনাস আর O2 মাইনাস, অক্সিজেন মাইনাস আর অক্সিজেন 2 মাইনাস, সবচেয়ে বড় কে? অক্সিজেন 2 মাইনাস সব থেকে বড়। অ্যানায়নের ক্ষেত্রে কি হবে? যত নেগেটিভ চার্জ বাড়বে তত সাইজ বাড়বে। বুঝতে পারলাম? তাহলে এইটা হয়ে গেল যদি তোমাকে ক্যাটায়ন অ্যানায়ন দেয় তাহলে। আর একদম লাস্ট টপিক, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় সমস্ত পরীক্ষাতে এই কোশ্চেনটা এখানে থাকে প্রায়। আমি বেশিরভাগই 10 ইয়ার্সে দেখেছি এই কোশ্চেনটা থাকে। সেটা হচ্ছে আইসো ইলেকট্রনিক স্পেসিস এর রেডিয়াস। আইসো ইলেকট্রনিক আমি তো পড়াইনি, কিন্তু তোমরা জানো আইসো ইলেকট্রনিক কাকে বলে। আইসো ইলেকট্রনিক কাকে বলে কে বলবে আমাকে? আইসোটোপ কাকে বলে জানি তো? আইসোটোপ কাকে বলে? আইসোটোপ প্রোটন সংখ্যা সমান, তাকে বলে আইসোটোপ। তাহলে আইসো ইলেকট্রনিক কাকে বলবো? যার ইলেকট্রন সংখ্যা সমান। দেখো আমি এখানে লিখছি সোডিয়াম প্লাসে ইলেকট্রন কত আছে? আর ম্যাগনেসিয়াম 2+ এর ইলেকট্রন কত হবে? 10টা। আর অ্যালুমিনিয়াম 3+ এর ইলেকট্রন কত হবে? আর সিলিকন 4+ এর ইলেকট্রন কত হবে? দেখো সোডিয়ামের 11টা প্রোটন 11টা ইলেকট্রন ছিল, একটা বেরিয়ে গেছে, তাহলে 10টা। ম্যাগনেসিয়ামের 12টা প্রোটন 12টা ইলেকট্রন ছিল, 2টো বেরিয়ে গেছে। অ্যালুমিনিয়ামের 13টা ইলেকট্রন ছিল, 3টে বেরিয়ে গেছে। আর সিলিকনের 14টা ইলেকট্রন ছিল, 4টে বেরিয়ে গেছে। তাহলে সবারই ইলেকট্রন সংখ্যা সমান, তাহলে এরা পরস্পর আইসো ইলেকট্রনিক। সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, সিলিকন 4+, সব আইসো ইলেকট্রনিক। আচ্ছা নাইট্রোজেন 3- কি হবে? ইলেকট্রন 10, 7টা ছিল, 3টে বেড়ে যুক্ত হয়েছে। অক্সিজেনের মাথায় কত লিখবো গো? তাহলে অক্সিজেন 2-, আর ফ্লুরিন মাইনাস, ভেরি গুড। আর কার্বন 4-। তাহলে এইটা হয়ে গেল। কার্বনটাকে আমি এখানে লিখছি না, কার্বনটা আগে লিখলে ভালো হতো। তাহলে এগুলো সব আইসো ইলেকট্রনিক। কে বুঝতে পারলাম না আইসো ইলেকট্রনিক কাকে বলে? এখন তোমাকে যদি আইসো ইলেকট্রনিক স্পেসিসকে সাজাতে বলে, এইগুলোকে যদি বলে রেডিয়াস অনুযায়ী সাজাও, তাহলে তোমার কি মনে হচ্ছে সব থেকে ছোট রেডিয়াস কার হবে? সব থেকে ছোট রেডিয়াস সবগুলোর মধ্যে সব থেকে ছোট রেডিয়াস Si4+, ভেরি গুড সমিতা, ভেরি গুড। আমি বলে দিই, প্রথমে এটা জেনে নাও যে ক্যাটায়নের রেডিয়াস ছোট হবে, অর্থাৎ এদের সবারই রেডিয়াস এদের থেকে ছোট হবে, কারণ কি সব আইসো ইলেকট্রনিক। এবার বলে দিই শর্ত হচ্ছে আইসো ইলেকট্রনিক হতে হবে, তাহলে সবারই রেডিয়াস ছোট। ক্যাটায়নের ক্ষেত্রে লিখে রাখবে হেডিং পয়েন্টটা, যে আইসো ইলেকট্রনিক ক্যাটায়নের মধ্যে ক্যাটায়নের পজিটিভ চার্জ বৃদ্ধি পেলে রেডিয়াস ছোট হয়। কি বললাম? ফর আইসোইলেকট্রনিক ক্যাটায়ন উইথ ইনক্রিজিং পজিটিভ চার্জ রেডিয়াস ইজ ডিক্রিজেস। আইসোইলেকট্রনিক ক্যাটায়নের ক্ষেত্রে ধনাত্মক আধান বৃদ্ধি পেলে রেডিয়াস ছোট হয়। আর কি লিখবে? এই যে N3- O2- আর F-, এবার বলো দেখি এদের মধ্যে কার রেডিয়াস সব থেকে বড়? না, N3- এর রেডিয়াস সব থেকে বড়। তুমি কি লিখবে? ফর আইসোইলেকট্রনিক অ্যানায়ন এর
ঋণাত্মক আধান নেগেটিভ চার্জ বৃদ্ধি পেলে রেডিয়াস বড় হয়। লিখবে কি, ফর আইসোইলেকট্রনিক অ্যানায়ন উইথ ইনক্রিজিং নেগেটিভ চার্জ রেডিয়াস ইনক্রিজেস। সবাই বুঝতে পেরেছি? বাংলা ইংরেজিতে সব লিখে ফেলেছি। এবার সাজাতে বললে আমি যদি সব থেকে ছোটকে আগে লিখি বা সব থেকে বড়কে আগে লিখি, তাহলে সবারই আগে কাকে লিখবো? n3 মাইনাস। গ্রেটার দেন কাকে লিখবো বলো? O2 মাইনাস। তারপর গ্রেটার দেন কাকে লিখবো? F মাইনাস। এবার গ্রেটার দেন কাকে লিখবো? সোডিয়াম প্লাস। এবার এটা তো এই অর্ডারে হবে, সোডিয়াম প্লাস, এর থেকে ছোটকে ম্যাগনেসিয়াম 2 প্লাস, এর থেকে ছোটকে অ্যালুমিনিয়াম 3 প্লাস, আর সব থেকে ছোটকে সিলিকন 4 প্লাস। আলিশা বুঝলাম? ঠিক আছে, বুঝতে না পারলে কিন্তু সবাই বলবে আমাকে। আলিশাকে জিজ্ঞেস করি, তার মানে এই নয় যে আলিশা বুঝতে পারেনি। আলিশা নামটা এ দিয়ে শুরু হয় তো, সেই জন্য তাড়াতাড়ি বলে দিই আমি। তাহলে এইদিকে রেডিয়াস হ্রাস পাবে, ডিক্রিজ করবে। তাহলে এখন তোমাকে যদি কোশ্চেন করা হয়, বলো দেখি আমাকে, পটাশিয়াম প্লাস আর Cl মাইনাস কার রেডিয়াস বড়, কার রেডিয়াস ছোট? লেস দ্যান সাইন দেবো না গ্রেটার দ্যান সাইন দেবো? পটাশিয়াম কটা ইলেকট্রন আছে? 18টা। ক্লোরিনের কটা ইলেকট্রন আছে Cl মাইনাসের? তাহলে এরা আইসো ইলেকট্রনিক হয়ে গেল। যদি আইসো ইলেকট্রনিক হয়ে যায় তাহলে ক্যাটায়নের সাইজ ছোট, অ্যানায়নের সাইজ বড়, তাহলে লেস দ্যান সাইন। কিন্তু তোমাকে যদি এই কোশ্চেনটা করতো সোডিয়াম প্লাস আর Cl মাইনাস, তাহলে কি বলতে পারবো? সোডিয়াম প্লাস আর Cl মাইনাস বলতে পারবো না। কারণ কি, সোডিয়ামে 10টা ইলেকট্রন আর Cl মাইনাসে 18টা ইলেকট্রন, তখন কিন্তু ব্যাখ্যা করতে পারবে না এইটা বলা যাবে না। আইসো ইলেকট্রনিক হলে তবেই বলা যাবে। হ্যাঁ, আর একটা শর্টকাট ফর্মুলা আছে, সেটা বলে দিই। সবারই ইলেকট্রন বাই প্রোটন রেশিও বার করবে। ইলেকট্রন বাই প্রোটন 10/7, এটা দেখো হচ্ছে 10/8, এটা হচ্ছে 10/9, এটা 10/11, 10/12, 10/13 আর 10/14। বুঝতে পারলাম? নিচে প্রোটন সংখ্যা লিখেছি, উপরে ইলেকট্রন সংখ্যা লিখেছি। এবার কোন ভগ্নাংশটা বড়, কোন ফ্র্যাকশনটা বড় বলো? সব থেকে বড় ভগ্নাংশ কোনটা? এইটা সব থেকে বড়। যার ইলেকট্রন বাই প্রোটনের ভ্যালু বেশি তার রেডিয়াস বেশি, আর যার ইলেকট্রন বাই প্রোটনের ভ্যালু কম, রেশিও কম, তার রেডিয়াস সব থেকে ছোট। ঠিক আছে? ঠিক আছে, তাহলে শর্ত কি, আইসো ইলেকট্রনিক স্পেসিস হতে হবে। আচ্ছা, তোমরা একটু বাড়িতে ডি ব্লকটা পড়ে নেবে, ডি ব্লকের রেডিয়াসটা পড়ে নেবে। এদের রেডিয়াসটা এস আর পি ব্লকের মতো কিন্তু রেগুলার নিয়মে হয় না। আমি নেক্সট দিন পড়াবো, সেটাকে বলছি ল্যান্থানাইড সংকোচন, ল্যান্থানাইড কন্ট্রাকশন আর অ্যাক্টিনাইড কন্ট্রাকশন। নেক্সট দিন আমি বলবো, খুব ইম্পর্টেন্ট। ল্যান্থানাইড কন্ট্রাকশন, মানে পরীক্ষায় দিয়ে দিয়েছে এই কোশ্চেনটা এই বছর যে পরীক্ষা হবে। অ্যান্ড অ্যাক্টিনাইড কন্ট্রাকশন, বাংলায় বলছি ল্যান্থানাইড সংকোচন আর অ্যাক্টিনাইড সংকোচন। তোমরা সবাই পড়ে আসবে তো এই কোশ্চেনটা? আমি জিজ্ঞাসা করবো নেক্সট দিন ক্লাসে, ল্যান্থানাইড সংকোচন কাকে বলে, অ্যাক্টিনাইড সংকোচন কাকে বলে। এইটা আরেকটা নাম আছে, এফ সংকোচন বলা হয়, এফ কন্ট্রাকশন। আর ডি অরবিটালের রেডিয়াস গুলো একটু দেখে নেবে। মানে কোনগুলো দেখে নেবে বলতো? স্ক্যান্ডিয়াম থেকে কপার পর্যন্ত দেখে নেবে রেডিয়াসটা। স্ক্যান্ডিয়াম টু জিঙ্ক দেখে নেবে, স্ক্যান্ডিয়াম টু জিঙ্ক রেডিয়াসের কি চেঞ্জ হবে এটা একটু দেখে নেবে, হোমওয়ার্ক। আর ল্যান্থানাইড আর কন্ট্রাকশন আর অ্যাক্টিনাইড কন্ট্রাকশন, এটা হোমওয়ার্ক। এটা একটু বাড়িতে দেখবে সবাই, দিয়ে আমাকে নেক্সট ক্লাসে আমি কোশ্চেন করবো, সেই অ্যান্সার গুলো দেবে।
এইখান পর্যন্তই থাকবে। তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে করো, দিয়ে ছুটি দেবো। তাহলে আমরা একটা জেনারেলাইজ বলতে পারি যে E/P এই রেশিওটা যদি বেশি হয় কারো ক্ষেত্রে, কম্পেয়ার করে দেখি, তাহলে রেডিয়াসটা তার বড় হবে। ঠিক আছে? আরো অনেক ফ্যাক্টর আছে, এখানে আপাতত এইচএস লেভেলের জন্য এইটা কাজে লাগাচ্ছে।